গুগল ক্রোম ব্রাউজার ছাড়াও কিন্তু আপনি সরাসরি জিমেইলে লগ ইন করে অন্য কোনো ব্রাউজার দিয়েও কাজ করতে পারেন। তবে বলেছি আমরা সুবিধা পাবো বেশি যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করে থাকি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলেই আমরা সাধারণত এখানে যে গুগল অ্যাপস পেয়ে থাকি, গুগল অ্যাপস এর মধ্যে ক্লিক করলে আমরা পেয়ে যাব হচ্ছে গুগল স্লাইড। এখান থেকেও আমরা সরাসরি গুগল স্লাইডটাকে ওপেন করতে পারি। আমরা এখানে ক্লিক করে একটু হ্যালো, দেখতে চাই যে এখানে মিটিং ক্লিক করলে সরাসরি গুগল স্লাইডটা শুরু হয়ে কোন যাবে। ফিচারস নিয়ে আমাদের সামনে আসে। এছাড়াও আমরা যদি গুগল এটা আমরা স্লাইড, যাচ্ছি আমরা নতুন একটা ট্যাবে যাচ্ছি ভিন্নভাবে দেখানোর জন্য। আমরা মুরগি ক্লিয়ার খালি পাবো এখানে। প্রশিক্ষণ। আমরা যদি সরাসরি Gmail এ লগইন করি, তাহলে Gmail এ লগইন হ্যাঁ, করার হ্যাঁ, পরে ওইটা আমরা করতে হবে। সাধারণত বাই ডিফল্ট যে ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে ইনবক্স। ইনবক্স এখান থেকে আমরা যদি সরাসরি এখান থেকেও আমরা গুগল স্লাইড ওপেন করতে পারি। আবার যদি আমরা গুগল ড্রাইভে প্রবেশ করি, গুগল ড্রাইভে প্রবেশ করার পরও কিন্তু আমরা এখান থেকেও গুগল স্লাইড ওপেন করতে পারি। তো সেটার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে গুগল স্লাইড পেয়ে যাচ্ছি। এই গুগল স্লাইডটা আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ওই একই ফিচার্স নিয়ে ওপেন হবে। আমরা প্রথমেই যে ফিচার্স নিয়ে চালু করেছিলাম, এখানে সরাসরি গুগল স্লাইডের একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে চালু হয়ে গেল। আমরা একটু সেই পূর্বের জায়গায় ফেরত যেতে চাই। প্রথমে যেটা আমরা ওপেন করেছিলাম সেটা হচ্ছে এই সরাসরি ব্রাউজার থেকে। এবং ব্রাউজার থেকে ওপেন করার পর আমাদের এখানে বেশ কিছু ফিচার্স চলে এসেছে। প্রথমেই যেটি রয়েছে ব্ল্যাঙ্ক। আমরা কি বলা যায় যে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট চালু করলেও ঠিক এরকম কিছু ফিচার্স পাই, সেখানে ব্ল্যাঙ্ক একটা অপশন থাকে। পাশাপাশি আরো কিছু টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেট গুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো আমরা সাধারণত ব্ল্যাঙ্ক যে প্রেজেন্টেশনটাকে সেটা নিয়ে কাজ করি এবং এক্ষেত্রে আমরা সেই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা নিয়েই কাজ করব। তো যেটা বলছিলাম যে আমরা গুগল ড্রাইভে প্রবেশ না করে যদি আমরা সরাসরি গুগল স্লাইড ওপেন করে, তাহলে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করলে যে ইন্টারফেসটি পাবো, ঠিক একই ইন্টারফেস পাবো হচ্ছে যদি আমরা গুগল ড্রাইভে প্রবেশ করার পর এখানে রাইট বাটন ক্লিক করি কিংবা এই নিউ এ ক্লিক করে আমরা গুগল স্লাইড ক্লিক করি। তো গুগল স্লাইডে ক্লিক করার পর এইখানে যে অ্যারোটা রয়েছে সেখানে আমরা দেখলে দুইটা মেনু পাবো, একটা আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, একটা আছে ফ্রম টেমপ্লেট। যদি টেমপ্লেটে ক্লিক করি তাহলে এর মধ্যে ডিফল্ট টেমপ্লেট গুলো রয়েছে সেগুলো আমার সামনে আসবে এবং সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা টেমপ্লেট নিয়ে নিতে পারবো। আমরা যদি সেটা একটু দেখি তাহলে দেখবো যে সেই ইন্টারফেসটা চলে এসেছে যেটা প্রথমে ছিল, বাট এখানে বেশ কিছু টেমপ্লেট আরো রয়েছে। গুগলের যত টেমপ্লেট রয়েছে সেগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারবো। এখান থেকে আমরা পছন্দ মতো একটা টেমপ্লেট নিয়ে নিতে পারবো। আর যদি মনে করি না ব্ল্যাঙ্ক যাব, তাহলে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল একই জায়গায় পৌঁছে যাব। সরাসরি যদি আমরা ব্ল্যাঙ্কে যেতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করলেও এখানে আমরা যেতে পারবো। এক্ষেত্রে বাহ। আরেকটা বিষয় একটু আলোচনা করে যেতে চাই, সেটি হচ্ছে যে না, গুগল না, ড্রাইভ আমরা বাই ডিফল্ট একটা স্পেস পেয়ে থাকি, যেটি সাধারণত মাই ড্রাইভ নামেই থাকে এবং এই মাই ড্রাইভ নামে আমরা ফ্রি 15 জিবি স্পেস পেয়ে থাকি। এছাড়াও অনেকে রয়েছেন যারা গুগল ড্রাইভের আনলিমিটেড স্পেস পারচেস করে থাকেন। তো যদি এরকম আনলিমিটেড স্পেস আপনার পারচেস করা থাকে, সেটি আসলে শেয়ার ড্রাইভ নামেই থাকে। যেহেতু আমার শেয়ার ড্রাইভ নামে পারচেজ করা রয়েছে, আমি এখান থেকে আরেকটু অ্যাডভান্সটা দেখিয়ে দিতে চাই। অর্থাৎ এই শেয়ার ড্রাইভে প্রবেশ করার পরেও কিন্তু আপনি এখানেও সেই গুগল স্লাইডটাও এখান থেকেও চালু করতে পারেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে মাই ড্রাইভে বাই ডিফল্ট যে ড্রাইভটি রয়েছে সেখানে নয়, আপনি শেয়ার ড্রাইভ যেটি আপনি পারচেজ করেছেন তার মধ্যে বসে কাজ করবেন, তাহলে সেটাও করতে পারবেন। আবার এছাড়াও রয়েছে যে আপনি হয়তো মাই ড্রাইভে করে ফেলেছেন কিন্তু স্পেসটা ফিল আপ হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন এটাকে মুভ করে শেয়ার ড্রাইভে নিয়ে যেতে, আপনি সেটাও পারবেন। আমরা শেষের দিকে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো যাই হোক, আমরা যে নিউ স্লাইড নিয়ে যে কাজ শুরু করতে চেয়েছিলাম, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলেই আমরা আমাদের নিউ স্লাইডের কাজ শুরু হবে। এখানে আপনাদের দেখানোর জন্য আমি অনেকগুলো ট্যাব ওপেন করেছি। আমি এখন এগুলো একটু ক্লোজ করে দিচ্ছি যাতে আমাদের কাজের জটিলতা তৈরি না হয়। আমরা একটাই ট্যাব রেখেছি এবং সেখানে আমরা একটা নিউ প্রেজেন্টেশন চালু করেছি। আমরা সাধারণত কাজ করার জন্য প্রথমে একটা প্রেজেন্টেশনকে চালু করে সেটাকে তো একটু সেভ করি। আমরা যখন অফলাইনে কাজ করি তখন সেভ করার একটা প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। যদিও গুগল ড্রাইভে কিছু কাজ করলে সেটা অটোমেটিক্যালি সেভ হয়,
কিন্তু সেটি তার দেওয়া নামেই সেভ হবে। আমরাও সাধারণত অফলাইনে কাজ করতে গেলে সেটা নিউ প্রেজেন্টেশন নামে সেভ হয়। আমাদের কন্ট্রোল ক্লিক করে সেটাকে সেভ করতে হয়, বাট এখানে কোনো কিছুই প্রয়োজন পড়বে না, অটোমেটিক্যালি সেভ হবে। কিন্তু কি নাম সেভ হবে? এই যে আনটাইটেল প্রেজেন্টেশন, এই নামে এটা সেভ হতে থাকবে। তো যদি আপনি এটাকে আপনার পছন্দ মতো নামে পরিবর্তন করতে চান, তাহলে আনটাইটেল প্রেজেন্টেশন এটাকে জাস্ট একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে একটা নাম দিয়ে এটাকে সেভ করতে পারেন। বাস নাম দিয়ে আপনি বাইরে ক্লোজ করেন, এই যে দেখেন সেভিং, তার মানে ওই নামে এটা, এই যে সেভ টু ড্রাইভ, এটা অটোমেটিক্যালি সেভ হবে। একটা নির্দিষ্ট সময় পর পর আপনার সকল কাজগুলো অটোমেটিক সেভ হতে থাকবে। এক্ষেত্রে কন্ট্রোল এস প্রেস করার এই বিষয়টা বা এই বিড়ম্বনাটা আমাদের থাকবে না। তো আমরা যে ইন্টারফেসটা চালু করেছি, আমরা জানি এটি হচ্ছে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড। তো আমরা চাইলেই আমাদের কাজের প্রয়োজনে আমরা নতুন নতুন স্লাইড নিয়ে থাকি, এবং ডান পাশে যে প্রথমে আমাকে একটা থিম এর মেনু দেখিয়ে দিচ্ছে। আমি যদি চাই থিম পরিবর্তন করতে, তাহলে আমরা এখান থেকে থিম পরিবর্তন করে নিতে পারি। জাস্ট পছন্দ যে থিম, সেই থিমটাতে ক্লিক করলেই সেটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমি মনে করি যে না, এখানকার যে ডিফল্ট যে থিম রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব না, আমরা আমাদের পছন্দ মতো একটা থিম তৈরি করে নেব, সেটা আমরা করতে পারবো। সেটা একটু পরে দেখব। আমরা আপাতত কাজটা শুরু করতে চাচ্ছি জাস্ট একটা ব্ল্যাঙ্ক থিম নিয়ে, অর্থাৎ উপরের যে ব্ল্যাঙ্কটা রয়েছে সেটা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের সেই ব্ল্যাঙ্ক থিমটা চলে আসবে। এই ব্ল্যাঙ্ক থিমটা নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের প্রয়োজন দেখা যায় নতুন নতুন স্লাইড নেওয়া। হয়তো এই স্লাইডে আমরা একটা লিখে দিলাম, সরি, আমরা আরেকটু বেশি লিখবো না, আমরা জাস্ট বুঝার জন্য। আমরা যে টাইটেল স্লাইডটি থাকে, এখানে টাইটেল এবং সাবটাইটেল আমরা দেখলাম। তো টাইটেল এবং সাবটাইটেল লেখার পর আমাদের প্রয়োজন হতে পারে নতুন একটা করে স্লাইড নেওয়ার। এই স্লাইড নেওয়ার ক্ষেত্রে আমাদের পূর্বের যে অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাতে পারে। অর্থাৎ বাম প্যানের এই যে স্লাইডটা থাকে, এটাকে সিলেক্ট করে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে ঠিক নতুন আরেকটা স্লাইড তৈরি হয়। এছাড়াও আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করেও কিন্তু এই যে নিউ স্লাইড ক্লিক করলে নতুন আরেকটা স্লাইড তৈরি হবে। তাহলে এগুলো আমাদের চেনা। ঠিক ওই একই ভাবে আমরা এখানে নতুন স্লাইড নিতে পারবো। কিন্তু স্লাইডের একটা লেআউট রয়েছে। এটা বাই ডিফল্ট যেটা আছে টাইটেল এবং অ্যাড টেক্সট এর জন্য যে লেআউটটা রয়েছে, আমি যদি এই লেআউট নিয়ে এভাবে কাজ করতে চাই, ওকে, সমস্যা নাই। কিন্তু যদি আমার প্রয়োজন হয় যেটার লেআউট পরিবর্তন করার, তাহলে কিন্তু আমরা লেআউটটা পরিবর্তন করতে পারি। লেআউট পরিবর্তন করার জন্য আমরা মেনু থেকেও কাজ করতে পারি, আবার এই যে ফরম্যাটিং টুলবার থেকে আমরা কাজ করতে পারি। টুলবারের বাম পাশের এই যে প্লাস বা অ্যাড বাটনটি রয়েছে, এটি কিন্তু এই টুলবারের এই টুলটা ক্লিক করলে কিন্তু নতুন একটা স্লাইড যুক্ত হয়ে যায়। এছাড়াও এর পাশে যে ছোট ড্রপ ডাউন অ্যারো রয়েছে, এই অ্যারোতে যদি ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু লেআউট আমরা দেখতে পাবো। এখান থেকে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো লেআউট পরিবর্তন করে নিতে পারি। বিভিন্ন জন তাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের লেআউট নিয়ে কাজ করে থাকে। সো আপনার কোন ধরনের লেআউট প্রয়োজন, সেই ধরনের লেআউটটা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এখানে যে রিডু এবং আনডু বাটন রয়েছে, এটা আমাদের পরিচিত। পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে জুম বাটন। এটা আমাদের এই যে স্ক্রিনটি রয়েছে সেটা জুম করার জন্য। আমরা কাজের সুবিধা আরো যে কাজটা করতে পারি সেটা হলো বাম পাশের এই যে থিমস, যেটি আমাদের সামনে ওপেন হয়ে রয়েছে, আমাদের যদি এটি না প্রয়োজন হয়, তাহলে এই ক্রস বাটনে ক্লিক করে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তাতে করে আমাদের এই যে ওয়ার্কিং উইন্ডোটা একটু বড় হয়ে যাবে আমাদের কাজের সুবিধার্থে। আমি কিন্তু চাইলে প্রয়োজনে আবার থিমসটা নিয়ে আসতে পারবো, আমরা দেখবো সেই কাজটাও। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম মূলত হচ্ছে যে এই যে স্লাইডের লেআউট নিয়ে। এখন স্লাইড যদি অতিরিক্ত হয়ে যায়, আপনাকে এটা ডিলিট করার প্রয়োজন হবে। ঠিক আমাদের সেই পূর্বের মতোই, বা যেমন করে আমরা অভ্যস্ত আছি, যে কোনো একটা স্লাইডকে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। বাট এখানে যে ডিলিট হয়ে গেল একই রকম ছিল, আমরা বুঝতে পারলাম না। আমরা এখানে টেক্সট দিলাম, দিয়ে যে 2 নম্বরটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে। আবার যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা ডিলিট পেয়ে যাব। সেটা দিয়েও কিন্তু আমরা স্লাইডটাকে অনায়াসে ডিলিট করতে পারি। আমরা অনেক সময় কাজ করতে যাই, আমরা একই স্লাইড ডুপ্লিকেট দরকার হয়। সাধারণত আমরা যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করি,
সেই প্রেজেন্টেশনে কোনো টেক্সট বা অবজেক্ট নিয়ে যখন কাজ করি, কাজ করার পর একটা স্লাইডে যখন অ্যানিমেশন ব্যবহার করা হয়, তখন আমাদের কখনো কখনো প্রয়োজন হয় ওই একই অ্যানিমেশন সহ আরেকটা স্লাইডকে ডুপ্লিকেট করার। আমরা এখানে একটু টেক্সট দিলাম এ, বি, সি, যে একই টেক্সটকে ডুপ্লিকেট করার প্রয়োজন পড়ে। অ্যানিমেশনটা সব দেওয়া থাকে, হয়তো ডুপ্লিকেট করে আমরা টেক্সট এবং অবজেক্টটাকে পরিবর্তন করে দিই। তাহলে একই স্লাইডে যদি ডুপ্লিকেট দরকার হয়, আমাদের জন্য কাজটা ইজি হয়ে যায়। এক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করতে পারবো, যেটি ডুপ্লিকেট করতে চাই সেটির উপর রাইট বাটন ক্লিক করে আমরা যদি ডুপ্লিকেট স্লাইড ক্লিক করি, তাহলে দেখেন একই তার ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। যে টেক্সট দেখেছিলাম সেটার ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে প্রথম দিক থেকে আমরা যেটা কাজ করছি সেটি হচ্ছে যে মূলত স্লাইড নিয়ে কিভাবে আমরা একটা নিউ স্লাইড নিতে পারবো, আমরা কিভাবে স্লাইডের ডুপ্লিকেট করতে পারবো, আমরা কিভাবে স্লাইডের লেআউট পরিবর্তন করতে পারবো, যদি প্রয়োজন হয় তাহলে স্লাইডটাকে রিমুভ বা ডিলিট করতে পারবো। এই যে স্লাইডটার আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট রয়েছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাই, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলেই আমরা চুজ ইমেজ দিয়ে কিংবা কোনো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে দিতে পারি। ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো কালার নিতে চাই কিংবা যদি মনে হয় যে একটা ইমেজকে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড করব, তাহলে সেক্ষেত্রে ইমেজ ব্যবহার করতে পারেন এবং সেই ইমেজটা আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে ব্রাউজ করে আপলোড করে নিতে পারেন। সরাসরি আপনি আপনার ক্যামেরাকে চালু করে কাজ করতে পারেন, কিন্তু ক্যামেরা আমার যেহেতু জুমে বিজি আছে তাই আমাকে একটু রিমাইন্ডার দিয়েছে। তো এখানে সরাসরি ক্যামেরা যেহেতু জুমে বিজি আছে সে কারণে আমার এই মুহূর্তে এই ক্যামেরাটা কাজ করছে না। তবে আমি যখন জুমে থাকবো না বা আপনারা যখন জুমে থাকবেন না, তখন আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো সরাসরি আপনি ক্যামেরা দিয়েও কাজ করতে পারবেন। বাই ইউআরএল, বাই ইউআরএল এর সাপোর্টটা হচ্ছে যে আপনি ওয়েবসাইট থেকে, আমি আরেকটা ব্রাউজার একটু ওপেন করছি, ওপেন করে ধরেন একটা ছবি আপনার প্রয়োজন, ছবিটি আপনার ওয়েবসাইটে রয়েছে এবং এখান থেকে একটা ছবিকে আপনি ওখানে সরাসরি নিয়ে যেতে চাচ্ছেন। তো আমরা সাধারণত কাজ করার জন্য এই ছবিটাকে ডাউনলোড করি, তারপর সেটাকে আবার ইনসার্ট করি স্লাইডে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এই অনলাইনে থাকার কারণে আমরা যেটা করতে পারি, যে এই স্লাইডটাকে যদি ব্যবহার করতে চাই তাহলে সরাসরি এই স্লাইডটাকে জাস্ট ওপেন করে আমি রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজ লিংক, এটা শুধু কপি করলাম। জাস্ট কপি করার পর বাই ইউআরএল এই অপশনে এসে যদি আমি এই ইউআরএলটা এখানে পেস্ট করে দিই, তাহলে একটু অপেক্ষা করি, দেখেন ছবিটা এখানে চলে আসছে। ছবিটা আমাকে ডাউনলোড করে আবার এখানে আপলোড করার বা স্লাইডে আপলোড করার প্রয়োজন নেই। আমরা যেটা প্রথম অপশনস বলেছিলাম, এই আপলোড দিয়ে ব্রাউজ ক্লিক করে আপনি আপনার পিসিতে থাকা কোনো ইমেজকে এখানে অ্যাড করে দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে ইমেজটা প্রথমে পিসিতে ডাউনলোড থাকতে হবে, তারপর সেই ইমেজটাকে আবার এখানে আপলোড করতে হবে। এই আপলোড করা মানে কিন্তু ইমেজটা আপনার গুগল ড্রাইভে যে অবস্থান করবে, যদি এই ইমেজটাকে আমরা নিই তাহলে ইমেজটা আবার আপলোড হচ্ছে। আপলোড হচ্ছে মানে কিন্তু ইমেজটা গুগল ড্রাইভে একটা স্পেস নিচ্ছে, তারপরে সেই ইমেজটা আপনার স্লাইডে বসছে। কিন্তু যদি এই অপশনসটা না নিয়ে আমরা একটু রিসেট ক্লিক করে রিসেট করে দিই, এই অপশনসটা না নিয়ে আমরা যদি বাই ইউআরএল এটার মাধ্যমে যাই, তাহলে বলেছি ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর যদি ইনসার্ট ইমেজ ক্লিক করে, তাহলে ওই ওয়েবসাইট থেকে ইমেজটা আমার এখানে চলে আসলো। ডান করে দেন, এই যে ওই ইমেজটা এখানে চলে আসলো। তাহলে এভাবেই সহজেই ওয়েবসাইট থেকে ইমেজের লিংক করেও কিন্তু আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। এখন যেহেতু এই ব্যাকগ্রাউন্ড আমি একটা ইমেজ লাগিয়েছি, এখন যখন ক্লিক করব তখন এটা চেঞ্জ করতে হলে আমাকে জাস্ট রিসেট দিয়ে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে। তার মানে এটা রিপ্লেস করার অপশন এখানে নেই, রিসেট দিলে আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাব। আমরা চুজ ইমেজ থেকে আরো অপশনস গুলো দেখি। ফটো, এই ফটো অপশনসটা হচ্ছে যে আপনার গুগল ড্রাইভে যে সকল ছবি আপলোড করা রয়েছে ওতে, সেই ছবি সরাসরি গুগল ড্রাইভ থেকে কাজে লাগাতে চাইলে আপনি এই ফটোতে ক্লিক করে গুগল ড্রাইভে থাকা ছবিটাকে আপনি এখানে সিলেক্ট করে ইনসার্ট করে দিতে পারবেন। এছাড়াও কিন্তু গুগল ড্রাইভ ড্রাইভ এবং ফটোস মধ্যে কাজের পার্থক্য হচ্ছে
যে আপনার একেবারে হোমে যে ছবিগুলো রয়েছে, গুগল ড্রাইভের হোমে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো এখানে দেখাবে। কিন্তু আপনার গুগল ড্রাইভের মধ্যে যদি কোনো এক্সিস্টিং ফোল্ডারের মধ্যে কোনো ছবি থাকে, সেই জায়গায় যেতে হলে আপনাকে গুগল ড্রাইভ ক্লিক করে দেখেন এখানে গুগল ড্রাইভ থাকা সকল ফোল্ডারগুলো দেখাচ্ছে। আমার এখানে দুইটা অপশন, মাই ড্রাইভ এবং শেয়ার উইথ মি, এটি দেখাচ্ছে হচ্ছে আমার পারচেজ করা যে ড্রাইভ সেটি। তো আমি যদি সেখান থেকে কোনো ছবি নিতে চাই, এক্সিস্টিং কোনো ফোল্ডার থেকে ছবি নিতে চাই, তাহলে কিন্তু আমরা সেই ফোল্ডার থেকেও ছবিটা এখান থেকে নিতে পারবো। তো এভাবেই আমরা আমাদের ছবি আপলোড করে নিতে পারবো। আর গুগল ইমেজ সার্চ, এখানে আপনি সরাসরি গুগল থেকে ইমেজ সার্চ করে নিয়ে আসতে পারবেন। যে কাজটি আমরা একটু আগে ব্রাউজারে গুগল সার্চ করলাম, সেইটা ব্রাউজারে না যেও সরাসরি এখানেও আপনার এখানে বসেও আপনি গুগল থেকে সার্চ করতে পারবেন। দেখেন এখানে বসে, দ্যাট মিন্স আমরা একটু আগে যে কাজটা ব্রাউজার ওপেন করে গুগলের মাধ্যমে সার্চ করে আনলাম, সেই কাজটা কিন্তু ব্রাউজার ওপেন করি নাই, ওই একই সার্চটা এখানে বসে আমরা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নিশ্চয় বিষয়টা বুঝতে পেরেছি যে ব্রাউজারে বসে যেটা সার্চ দিয়েছি সেইটা নতুন করে ব্রাউজার ওপেন না করে এই জিনিসটাকে আমরা ব্রাউজার হিসেবে ব্যবহার করে আমরা এটাকে সার্চ দিয়েছি। তো এভাবে কিন্তু আপনি এই অনলাইন থাকার কারণে এই ফ্যাসিলিটিটা পাবেন। আপনার আরেকটা ব্রাউজার দরকার নেই। আপনি এখানে বসেই সরাসরি যে ইমেজটা দরকার জাস্ট সেটা সিলেক্ট করে আপনি ইনসার্ট করে দেন। একটু সময় নিচ্ছে, এটা ইন্টারনেটের কারণে ওই যে ব্যাকগ্রাউন্ডে চলে এসছে। তো এভাবে চাইলে আপনি আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো দিলাম। তো আমরা সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটা তো এত ডার্ক রাখি না। ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন হয় অবশ্যই একটু লাইট করে দেওয়ার। সেই লাইটটা করে দেওয়ার জন্য আমরা যদি এর মধ্যে থাকার কথা ব্যাকগ্রাউন্ড লাইটটা, এটা দিলে সরাসরি কালার আসবে, বাট ইমেজটা এখান থেকে লাইট করে দেওয়ার একটু জায়গা থাকবে। আমি দেখছি ফিচারটা, পরে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ট্রানজিশনটা কমাই দিবেন, ট্রানজিশনটা কমাই দিলে হবে স্যার। ওকে স্যার বললেন যখন আমি ওটা দিয়ে একটু লিখে আসি। জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ওই ট্রানজিশন যাবেন, হ্যাঁ ট্রানজিশন স্যার, ইমেজটা নিয়ে আসি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা একটা কালারফুল ইমেজ দিই, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তো টার্ন করে দিলাম। এখানে আমরা ট্রানজিশনে যদি দেখি অ্যাপ্লাই ওয়াল লাইট, অবজেক্ট অ্যানিমেশন, ডিজলভ বা ফেড, না এটা তো স্যার কখন ট্রানজিশন হবে সেটার জন্য এটা ঠিক যে অপাসিটিটা কমাচ্ছে না এটা দিয়ে। এটা হচ্ছে স্লাইড ট্রানজিশন হবে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড ট্রানজিশন হবে, সেটা স্লো হবে না ফাস্ট হবে, এটা হচ্ছে সেটার অপশনস। বাট এখানে এটার অপাসিটি কমানোর অপশনসটা আমি পাচ্ছি না এটার মধ্যে। এটা ছবি আচ্ছা সরি আমি এখান থেকে তো সিলেক্ট হচ্ছে না ইমেজটা। স্যার ফরম্যাট আসছে, এখানে দেখেন ফরম্যাট আসতে হচ্ছে না, ফরম্যাটটা কাজ করবে হচ্ছে স্যার যখন আমি ইমেজ ইনসার্ট করব সেটার উপরে ফরম্যাট কাজ করবে। আমি আপনাদেরকে একটু দেখাই। ধরে নিলাম এই স্লাইডটাতে আমি এখন একটা ইমেজ ইনসার্ট করব। তো ইমেজ নিয়ে যখন কাজ করছি তখন ব্যাকগ্রাউন্ড এবং ইনসার্ট ইমেজ দুইটা আপনাদেরকে তুলে ধরি, তাহলে দুটোর কাজ বুঝতে পারবো। যখন এটার উপর একটা ইমেজ ইনসার্ট করতে চাইবো, ইনসার্ট করতে হলে আমরা এই ইনসার্ট থেকেও আমরা ইমেজে যেতে পারি। আবার এখানে দেখেন ইনসার্ট সরি এই যে ইমেজের ইনসার্টের পাশে যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, আপলোড ফর কম্পিউটার, সার্চ দা ওয়েব, টাইপ ফটোস, বাই ইউআরএল, ক্যামেরা, সবই অপশনস গুলো আমরা যখন ইনসার্টে ক্লিক করি ইমেজের এই অ্যারোটাতে যাচ্ছি তখন কিন্তু একই অপশনস গুলো দেখাচ্ছে। এক্ষেত্রেও আপলোড ফ্রম কম্পিউটার, এটা যখন ক্লিক করব আমরা কম্পিউটার থেকে ব্রাউজ করে কোনো ছবি এখানে আপলোড করতে পারবো। কম্পিউটারে কোনো ছবিকে ব্রাউজ করে এখানে নিয়ে আসতে পারবো আমরা। আনসাপোর্টেড ইমেজ, সরি, আচ্ছা এই যে ছবিটা নিয়ে আসলাম স্যার, এই যে ইনসার্ট করা ছবিটা এটা আমরা ফরম্যাট করতে পারবো বিভিন্ন ভাবে। হ্যাঁ, ফরম্যাট অপশন ক্লিক করলে এটার পজিশন, সাইজ, ড্রপ, শ্যাডো, রিফ্লেকশন এটা ফরম্যাট করতে পারবো। এটার উপরে ফরম্যাটটা ইফেক্ট করবে, বাট ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে ফরম্যাটটা ইফেক্ট করছে না।
তারপরে অবশ্যই ব্যাকগ্রাউন্ড অপাসিটি কম বেশি করার একটা ফিচার্স থাকবে। আমরা দেখছি বিষয়টা। স্যার আপনি আচ্ছা, ওটাকে ডাউনলোড করে নেবেন প্রথমে কম্পিউটারে, তারপর ডাউনলোড থেকে যে এই ছবিটা যেভাবে আনলেন এইভাবে আনবেন, আনার পরে আপনি করতে পারবেন। ওটা তো আপনার অটো চলে যাচ্ছে, আপনার আসলে নেটের, যার কারণে নেটের ওইটা তো আপনার অনুমতি দিবে না, এটাই আচ্ছা ব্যাপার। স্যার, এটা আরো একটু বলি। আপনি যেটা বলছেন আমি সেটাও একটু দেখাই। এইটা ব্যাকগ্রাউন্ডে আর এটা হচ্ছে ফরগ্রাউন্ডে, দুইটার পার্থক্য হচ্ছে এটাই। ফরগ্রাউন্ডে থাকার কারণে আমরা এটা হ্যাঁ সিলেক্ট হ্যাঁ, করতে পারছি, এটাই। বিষয় এটাকে আমরা ফরম্যাট করতে পারছি, ওকে কিন্তু ওকে। এটা ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে সিলেক্ট করতে পারছি না। কিন্তু না আপনি যেটা পাবেন না। বলছেন স্যার, আমি এখন সরাসরি ইউআরএল বা ওয়েবসাইট থেকে নিয়ে আসবো, সেটা তো ফরম্যাট ইফেক্ট করে, যেহেতু ওটা ফরগ্রাউন্ডে থাকছে। আমরা একটু দেখি কাজটা। ইনসার্ট ক্লিক করে আমরা এখন একটা ইমেজ নিয়ে আসবো সার্চ দা ওয়েব এর মাধ্যমে। হ্যাঁ, এই যে ডান পাশে আমরা ওয়েবের মাধ্যমে যখন সার্চ করে নিয়ে আসছি একটা ইমেজকে, এই ইমেজটা যখন সার্চ করলাম, সিলেক্ট, এটা ইমেজটা সিলেক্ট করে নিচে যখন ইনসার্ট দিচ্ছি তখন এই ইমেজটা এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। স্যার এটা কিন্তু আমরা সরাসরি ওয়েব থেকে এনেছি, কিন্তু এটা এনেছি কোথায়? ফরগ্রাউন্ডে। আর ফরগ্রাউন্ডে আনার কারণে এটা সিলেক্ট হচ্ছে এবং এর এইটা উপরে হবে, তখন এইটা হবে, আসলে এইটা হবে, ফরম্যাট ইফেক্ট হবে। এইটা হবে, এটা হবে, হ্যাঁ। হ্যাঁ, মানে ফরগ্রাউন্ডে আসলে ইফেক্ট হচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডে গেলে ইফেক্টটা হচ্ছে না। যাক, বিষয়টা আমরা দেখবো যে আদতে অনলাইনে এই সাপোর্টটা রয়েছে কিনা। যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা খুঁজে পাবো। ওকে। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম, ব্যাকগ্রাউন্ডে আমরা কালার বা ইমেজ যে কোনটা চেঞ্জ করতে পাচ্ছি। আমরা ফরগ্রাউন্ডে যখন ইমেজ নিয়ে আসছি তখন এই ফরগ্রাউন্ডের ইমেজের কিছু কাজ একটু দেখে নিই। ফরগ্রাউন্ডের ইমেজের যে ফরম্যাটিংটা, ফরম্যাটিং সরাসরি এখান থেকে ফরম্যাটিং এর বেশ কিছু অপশনস রয়েছে। ক্রপ ইমেজ, রিপ্লেস ইমেজ, রিসেট ইমেজ। রিসেট যদি ক্লিক করি তাহলে তো আমরা জানি পূর্বের জায়গায় চলে যাবে। রিপ্লেস ইমেজ হচ্ছে যে সরাসরি এই ইমেজটাকে আমরা রিপ্লেস করে দেব, অর্থাৎ এই ইমেজটাকে ডিলিট করে নতুন একটা ইমেজ এখানে ইনসার্ট না করে আমরা সরাসরি রিপ্লেস করে দেব। তো এই ইমেজটা আমরা ডিলিট করে নতুন একটা ইমেজ এখানে দেওয়া আর এই ইমেজটা রিপ্লেস করার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা একটু আলোচনা করি। ধরে নিলাম যে এই ইমেজটা আমি সেট করেছি আমার স্লাইডে এবং ইমেজটার উপরে আমি অ্যানিমেশন বা আদার্স যে বিষয়গুলো আমরা প্রয়োগ করে ফেলেছি, সেটা অ্যানিমেশন দিয়েছি বা শ্যাডো ট্যাডো অনেক কিছু করেছি। করার পরে প্রয়োজন মনে হচ্ছে যে না, এই ইমেজটা ঠিক পারফেক্ট হচ্ছে না, আমি এখানে একটা পারফেক্ট ইমেজ ইউজ করতে চাই। তো সেক্ষেত্রে যদি আমি এটাকে ডিলিট করে নতুন একটা ইমেজ নিয়ে আসি, তাহলে সেই ইমেজকে কিন্তু আমার আবার পরবর্তীতে অ্যানিমেশন বা আদার্স যে ইফেক্টস গুলো আছে সেগুলো দিতে হবে। কিন্তু যদি রিপ্লেস করে দিই তাহলে ওই আগের যে অ্যানিমেশন বা অন্যান্য যে ইফেক্টস গুলো ছিল সেগুলো সবই ইফেক্টিভ থাকবে। রিপ্লেস এবং ডিলিট করে নতুন করে দেওয়ার মধ্যে এই কাজের বা সুবিধাগুলো রয়েছে। আমরা যদি রিপ্লেস করতে চাই এই ইমেজটাকে, তাহলে ইমেজটাকে সিলেক্ট করে আমরা ফরম্যাট ক্লিক করে এই ইমেজের এখান থেকে রিপ্লেস আসতে পারি এবং সেই রিপ্লেসটা কোন মাধ্যম দিয়ে আসবে, সেটা কম্পিউটার থেকে হতে পারে, সার্চ দ্য ওয়েব থেকে হতে পারে, ড্রাইভ থেকে হতে পারে, ফটোস হতে পারে, কিংবা বাই ইউআরএল। ইউআরএলটা হচ্ছে আমরা একটু আগে গুগল থেকে, সরি, আমরা এই যে বাই ইউআরএল বলতে এখান থেকে আমরা যে ইউআরএলটা পাচ্ছি, কপি ইমেজ লিংক, এইটা নিয়ে যদি আমরা রিপ্লেস করতে চাই বা ইউআরএল, তাহলে কিন্তু এই অপশনসটা সিলেক্ট করে আমাকে ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা দেওয়ার পর দেখেন এখন রিপ্লেস শব্দটি আসছে, ইনসার্ট নয়। কারণ হচ্ছে আমি রিপ্লেস অপশন দিয়ে প্রবেশ করেছি, তাই রিপ্লেস শব্দটি এসেছে। যদি আমি একদম নতুন কাজ করতাম তাহলে ইনসার্ট শব্দটি আসতো। এখন রিপ্লেস করে এই ছবিটা রিপ্লেস হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে কাজের সুবিধা যেটা থাকবে, আমার এই ছবির উপরে যদি অন্য কোনো ইফেক্ট দেওয়া থাকে তাহলে ইফেক্ট গুলো অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, আর ডিলিট করে চেঞ্জ করলে সেটা আর থাকবে না। তো এই এই যে কাজগুলো ফরম্যাটের, এই কাজগুলো ফরম্যাট মেনুর মধ্যেও রয়েছে। আবার এই যে টুলবারটি রয়েছে সেই টুলবারের মধ্যেই এই যে ক্রপ, সরি, টুলবারের মধ্যেও কিন্তু আমরা এখান থেকে এটা পাবো। সরি, এই যে রিপ্লেস ইমেজ, হ্যাঁ, টুলবার এখানেও যে রিপ্লেস ইমেজ চলে আসবে। আমরা যখন ইমেজটা সিলেক্ট করব তখনই রিপ্লেস ইমেজটা চলে আসবে এবং এখানে ক্লিক করলেও কিন্তু সেই রিপ্লেসের সেই অপশনস গুলো পাবো। আর এই যে ফরম্যাট অপশনস এর মধ্যে আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে ফরম্যাট অপশনস এ ক্লিক করলেই সাইজ, পজিশন, সরি, রোটেশন, পজিশন, রিকালার, অ্যাডজাস্টমেন্ট, এর মধ্যেই
যে অপশনস গুলো আছে, এটা আমরা ট্রান্সপারেন্সি কম বেশি করতে পারছি। ব্রাইটনেস, হটনেস, ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দেই, সরি আমরা এটাকে ডিফল্ট করি, এই যে ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দেয় তাহলে এটা শ্যাডো হয়ে যাচ্ছে। বাট এই অপশনস ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি অবশ্যই থাকবে আশা করি। হয়তো আমরা মিস করে যাচ্ছি কোথা থেকে। মানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এরকম দরকার, ফরগ্রাউন্ডে তো আমাদের আসলেই ফুলফিল ছবি দরকার থাকে। ড্রপ শ্যাডো, যদি আমরা ছবির কোনো শ্যাডো দিতে চাই তো শ্যাডোর কালার চুজ করতে পারে। শ্যাডোটা কি অ্যাঙ্গেলে হবে, শ্যাডো ট্রান্সপারেন্সিটা কি বেশি হবে, তারপরে এটা ডিসটেন্স কতটা হবে, এই যে ডিসটেন্স দিয়ে দিচ্ছি, ডিসটেন্সটা ব্লার হবে কিনা, আস্তে করে যে ব্লার হবে কিনা, যদি প্রয়োজন মনে করে তাহলে আমরা কালারটা চেঞ্জ করব। তাহলে দেখেন এই যে ছবিটার আমরা একটা শ্যাডো তৈরি করেছি, কিছু ইফেক্ট নিয়েছি। এখন এই ছবিটা যদি আমরা রিপ্লেস করি তাহলে দেখেন এই যে ইফেক্টস গুলো দেওয়া হয়েছে সেটি কিন্তু থেকেই যাবে। আমরা আবার একটু কাজ করি, ঠিক আমরা অফলাইনের মতন, সরি অফলাইনের মতো রাইট বাটন ক্লিক করলেও কিন্তু এই অপশনস গুলো পেয়ে যাব। দেখেন এর মধ্যে সেই রিপ্লেস ইমেজ, ক্রপ ইমেজ, আমরা ক্রপ ইমেজটা এখনো ধরি নাই। তারপর যে অর্ডার আছে, সেন্ড টু ব্যাক, তারপরে সেন্ড কি বলে যে ফ্রন্ট, যে অর্ডার গুলো আছে সেগুলোই আছে। কপি পেস্ট যেরকম আমরা অফলাইনে পেয়ে থাকি কিছু ফিচার্স, এখানেও ঠিক তেমনটি রয়েছে। আচ্ছা, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, এখন যদি আমরা একটা ছবিকে রিপ্লেস করি, সেটা আমরা এখানে বসেই সার্চ করি। সার্চ করে এখন আমরা আরেকটা ছবি দিয়ে রিপ্লেস করব। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা পিছনে যে শ্যাডো দিয়েছি বা ইফেক্টস গুলো দিয়েছে, সরি, এর সাথে আমাদের কি বলে থাকতে পারতো অ্যানিমেশন। আমরা যেহেতু অ্যানিমেশন নিয়ে এখন কাজ করছি না, তো ধরলাম যে অ্যানিমেশনও থাকতে পারতো এবং সবগুলো অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, সেটাই আমরা মূলত দেখতে চাচ্ছি। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা রিপ্লেস করে দিলাম। ওকে, দেখেন সেই পিছনের যে শ্যাডো গুলো রয়েছে সেটি কিন্তু থেকে গিয়েছে। তার মানে আমার আগের কাজগুলো থেকে যাবে যদি আমরা রিপ্লেস করি। আর যদি এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, এখন যদি আমি ডিলিট করলাম মানে এখন নতুন করে আমাকে আরেকটা ছবি ইনসার্ট করতে হবে। এক্ষেত্রে কিন্তু ওই ছবিটা তো আমি রিপ্লেস অপশনস পাবো না। এখান থেকে যদি আমি আরেকটা ছবিকে ইনসার্ট করি তাহলে কিন্তু এখন ওই যে ফরম্যাট গুলো করেছিলাম সেটি কিন্তু নেই। সেটার সাইজটা আবার পূর্বের জায়গায় ফিরে গেছে, অর্থাৎ এই ছবির ডিফল্ট সাইজ থেকে গিয়েছে। আমরা হয়তো সাইজটা ছোট করেছিলাম, প্রয়োজনে হয়তো বা এই ছবির কোনো একটা পার্ট আমরা ক্রপ করেছিলাম, তো সেইগুলো কিন্তু আমরা পাবো না। তাহলে রিপ্লেস এবং ডিলিট করে নতুন করে নিয়ে আসার মধ্যে পরিবর্তনটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। যদি ক্রপ করতে চাই, এই যে ক্রপ মেনুটা আমরা দেখতে পাচ্ছি, এই আইকনটার সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত। এছাড়া রাইট বাটন ক্লিক করলে এই ছবির উপরে যে ফরম্যাটিং ইফেক্টস গুলো ইফেক্ট করবে সেগুলো সবই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে যদি ক্রপ ইমেজ ক্লিক করি তাহলে ঠিক যেমন অফলাইনে ক্রপ করতে হলে পয়েন্ট তৈরি হয়, ঠিক তেমনই পয়েন্ট তৈরি হচ্ছে। এক্ষেত্রে আপনি আপনার সরি আপনি এটাকেই ড্র্যাগ করে কতটুকু ক্রপ করতে চান সেটাকে ক্রপ করে দিয়ে জাস্ট বাইরে ক্লিক করলে ওটা ক্রপ হয়ে গেল। আমরা যেমন অফলাইনে কাজ করে থাকি তেমনটাই। তো এভাবে প্রয়োজনে আপনি ছবিটা ক্রপ করতে পারবেন। এছাড়াও এই অনলাইনে ক্রপের আরো কিছু ইফেক্ট রয়েছে, যেমন এই ক্রপের পাশে যে ড্রপ ডাউন মেনুটা রয়েছে, এটা হচ্ছে মাস্ক ইমেজ। এটা আমরা গ্রাফিক্স ডিজাইন যারা করি, ইলাস্ট্রেটরে মাস্কিং অপশনটি রয়েছে। এখানে সহজে একটা ছবিকে মাস্ক করে ফেলা যায়। সেটার জন্য আমরা ড্রপ ডাউন যদি ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু শেপ দেখতে পাবো। শেপ রয়েছে, অ্যারো রয়েছে, ক্যালপস রয়েছে, এছাড়া কিছু ইকুয়েশন সিম্বল রয়েছে। আমরা যদি একটা ক্যালপসকে সিলেক্ট করি, যে এই ক্যালপসটি সিলেক্ট করার সাথে সাথে দেখেন ইমেজটা এরকম হয়ে গেছে। তাহলে এখানে এই ইফেক্টসটা কিন্তু রয়েছে, মাস্কিং করার ইফেক্টস রয়েছে। আমরা অন্য একটা ছবিকে যদি সিলেক্ট করি এবং সেটাকেও যদি আমরা আরেকটা শেপে নিয়ে যেতে চাই, যে ছবিটাকে একটা শেপে নিয়ে যেতে চাই, ক্লিক করেন। আচ্ছা, এটা ভালো ইফেক্ট হলো না, এটার জন্য আমরা যদি ছবিটাকে এরকম শেপে নিয়ে যেতে চাই তাহলে সহজে ছবিটা ওই শেপে নিয়ে যাওয়া যাবে। পাওয়ার পয়েন্টের আপডেট ভার্সনে এই অপশনটি রয়েছে কিনা আমার জানা নাই, কারণ আপডেট ভার্সনটা খুব একটা ব্যবহার করা হয়নি আমার। তবে পূর্বের ভার্সনগুলোতে এই ফিচারসটা ছিল না আমার অভিজ্ঞতায় যেটা রয়েছে। তাহলে এভাবে ছবিগুলোকে আমরা একটা মাস্কিং করে ফেলতে পারি, যে সুবিধাটা এখানে রয়েছে। এবং মাস্কিং একটা করা হয়ে গেল সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, চাইটাকে আবার চেঞ্জ করতে পারি। সরি,
তো এইভাবে আমরা ছবির কিছু কাজ এখানে দেখলাম। আমরা চাইলেই আবার এটাকে চেঞ্জ করে যে কোনো শেপে নিয়ে যেতে পারি। ওকে। তাহলে ইমেজের যে কাজটা করলাম, ইনসার্ট ইমেজ করার পর সেই ইমেজটাকে আমরা বিভিন্ন ক্রপও করতে পারলাম, ইমেজটাকে মাস্কও করতে পারলাম। আর ইমেজটা ইনসার্ট করার জন্য আমরা যে অপশনস গুলো দেখেছি সবগুলো অপশনস আমি কাজে লাগিয়ে দেখালাম না। আমরা নিশ্চয় অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে কোন অপশনসটা দিবে কিভাবে কাজ করতে হবে। এটা ড্রাইভ বলেছি, ড্রাইভ থেকে নেওয়ার জন্য। ফটোস বলতে এখানে গুগল ড্রাইভের গুগল ফটোস বলে যে অপশনসটা রয়েছে, এই গুগল ফটোস এর মধ্যে যদি আপনার কোনো ইমেজ থাকে তাহলে সেখান থেকে আপনি এই ইমেজটা এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে সেই অপশনসটা থেকে। তাহলে ইমেজ নিয়ে অনেকটা কাজ করলাম। আমরা অডিও ভিডিওতে যাওয়ার আগে আমরা আবার একটু টেক্সটের কাছে চলে যেতে চাই। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরেছিলাম, তাই আমরা সেখান থেকে ইমেজে চলে গিয়েছি। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে এখানকার, যেটা দেখছি সেটা হচ্ছে লেআউট। থিম তো ওটাই রয়েছে, ট্রানজিশন তো আসলে স্লাইড এবং অ্যানিমেশন ট্রানজিশন। আমরা এটা পাচ্ছি না কেন? অবশ্যই ব্যাকগ্রাউন্ডে তো একটা ইয়ে থাকার কথা। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডটা তো আমার প্রয়োজন হচ্ছে অপাসিটি কমানো বা বাড়ানোর। আচ্ছা, আমরা আবার স্যার একটু একটা ফিরে যাই। নতুন স্লাইড নিয়ে দেখেন স্যার, নতুন একটা ওকে, স্লাইড থ্যাংক ইউ। নিয়ে আপনার কথা একটু কাজ করে দেখি। আমরা নতুন স্লাইডে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সরাসরি কার্বন ইমেজ যাচ্ছে না। ওকে, থাক, এটা নিলাম আমরা। এখানে কোনো অপশনস নেই এটার অপাসিটি কমানোর। এটা সিলেক্ট করার পর আমরা এখানেও দেখতে পাচ্ছি না কোনো অপাসিটি অপশনস। অ্যাড টু এ থিম, এটা ক্লিক করলাম তো সবগুলো স্লাইডেই একটা থিমের মতো তৈরি হয়ে গেল। কিন্তু আমরা এখানে আসলে এই স্লাইডটার বা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অপাসিটি কমানোর কোনো অপশনস দেখছি না। আমি প্রকাশ কুমার স্যারকে একটু অনুরোধ করব, আমি যতক্ষণ অন্য বিষয় নিয়ে কথা বলছি আপনি যদি সেই অবসরে একটু এই বিষয়টা দেখার চেষ্টা করেন, তাহলে যারা আজকে পার্টিসিপেট আছে তাদের জন্য একটা পরিপূর্ণতা চলে আসবে। তো থ্যাংক ইউ। আমরা একটু, আচ্ছা, যদি আমরা পিছনে যেতে চাই অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল জেড ক্লিক করলে কিন্তু আমরা পিছনে ফিরে যেতে পারি। কাজেই এটার জন্য এই যে রিডু বা আনডু আছে, এখানে শর্টকাট দেখলে বুঝতে পারবো কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু রিসেট করে দিই, কারণ এখানে যে টেক্সটটা নিয়েছে এই টেক্সটটা নিয়ে আমরা কাজ করব। এই যে টেক্সটটা রয়েছে, আমরা তো প্রয়োজন হতে পারে টেক্সটের কালার করা, এটা সাইজ বড় করা, ফন্টটা পরিবর্তন করা, তারপর হয়তো বা টেক্সটে একটা অ্যানিমেশন নিয়ে কাজ করা। তো আমরা যখনই টেক্সটটা সিলেক্ট করেছি তখন আমরা এই যে ফরম্যাটিং টুলবারে কোনো সাইজ বা ফন্টস দেখছি না। যখন টেক্সট সিলেক্ট করেছি তখন এটা অটোমেটিকই চলে এসেছে। অটোমেটিক চলে এসেছে। এখানে যে ড্রপ ডাউনটা রয়েছে এর মধ্যে মোর মানে আরো কিছু অপশনস রয়েছে। আচ্ছা, আমরা আবার একটুখানি ব্যাকগ্রাউন্ডে যেতে চাচ্ছি। আমার একটা জিনিস একটু সন্দেহ হচ্ছে, আমরা সেটা একটু দেখে নিই। এক্ষেত্রে এই পাশে মোর বলে কোনো অপশনস নেই। যে মোরের মধ্যে ওরকম কিছু পাওয়া যেত কিনা। তো মোরের মধ্যে আমরা সেরকম কোনো অপশনস পেলাম না। যাক, স্যারকে অনুরোধ করেছি, স্যার একটু দেখতে থাকুক, আমরা ততক্ষণ একটু কাজ করতে থাকি। এখন এই যে স্বাগতম আমরা যেটা দেখলাম, এটাকে যদি বড় করতে চাই, ঠিক পাওয়ার পয়েন্টে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল টেক্সটটাকে সিলেক্ট করতে পারি। যদি আমরা ইন্ডিভিজুয়াল একটি টেক্সটকে স্পেশাল কোনো ফরম্যাট করতে চাই, মানে একটি টেক্সটকে যদি স্পেশাল কোনো কালার দিতে চাই, তাহলে টেক্সটকে সিলেক্ট করব। আর যদি আমরা এই টেক্সটের মধ্যে থাকা, এখানেও কিন্তু কপি কন্ট্রোল সি, পেস্ট কন্ট্রোল ভি, আর টেক্সটের মধ্যে যে দুইটা টেক্সটকে দুই ধরনের ফরম্যাট করতে চাই, তাহলে তখন আমাদেরকে ইন্ডিভিজুয়াল টেক্সটকে সিলেক্ট করতে হয়। এবং এই টেক্সটটাকে যদি বাড়াতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল টেক্সটটাকে সিলেক্ট করে বাড়াতে পারি। আর যদি আমরা সবগুলো টেক্সটকে একই সাথে একই ফরম্যাটে আনতে চাই, তাহলে নরমাল পাওয়ার পয়েন্টের মতন আমরা যে টেক্সট বাউন্ডারিটা রয়েছে সেই টেক্সট বাউন্ডারিটা সিলেক্ট করলেও কিন্তু হয়ে যাবে। এই যখন ইন্ডিভিজুয়াল টেক্সট বাউন্ডারিটা সিলেক্ট করব তখন সবগুলো টেক্সট একইভাবেই ইফেক্ট করবে। কিন্তু ইন্ডিভিজুয়াল একটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন যদি এই টেক্সটের কালার নিতে চাই, আমরা টেক্সট কালার পাবো, এখান থেকে কালার দিতে পারবো। এছাড়াও এখানে যেটা রয়েছে হাইলাইট কালার, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে হাইলাইট কালার তৈরি হয়, আমরা দেখি যে টেক্সট ব্যাকগ্রাউন্ডে হাইলাইট কালার, এটা আমরা আবার
আন্ডু করে দিলাম, রাখতে চাচ্ছি না। আর বোল্ড ইটালিক আন্ডারলাইন, এটা তো আমাদের সাথে পরিচিত আছেই। আমরা যে কাজটি এখন দেখব যে ফন্টটি পরিবর্তন করতে চাই। এই যে ফন্টটা হয়তো আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছে না, আমি একটা পছন্দসই ফন্ট নিতে চাই। এজন্য আমরা পাচ্ছি বাম পাশের এই যে ফন্ট, এখানে ক্লিক করি। ক্লিক করলে এখানে যে ফন্ট রয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যে কোনটা বাংলা ফন্ট। আমরা অনেকটা নাম দেখে বুঝে নিতে পারছি যে এটা যেহেতু লেখা আছে, আহ, সেই জন্য আমরা বাংলা ফন্ট বুঝে নিলাম। এটাতে ক্লিক করে আমরা সরাসরি এখানে বোল্ডটা সিলেক্ট করে দিতে পারি, বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফন্টের যে নামটা রয়েছে সেখান থেকে আমাদের এক্সট্রা বোল্ড আছে সেটা নিতে পারি। এছাড়াও আমাদের যদি এখানে যে ফন্ট গুলো রয়েছে এর বাইরের কোনো ফন্ট যদি আমার প্রয়োজন হয়, এক্ষেত্রে একটা কথা বলি, আমরা সাধারণত পিসিতে যেমন ওয়েবসাইট থেকে কোনো ফন্টকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে পিসিতে কাজ করতে পারি। এক্ষেত্রে আপনি আপনার পছন্দময় কোনো আহ, ওরকম ফন্ট এখানে ইনস্টল করতে পারবেন না। তবে গুগল আপনাকে কিছু ফন্ট অ্যাড করার সুযোগ দিয়েছে। ওপরে দেখেন মোর ফন্ট বলে একটা অপশন রয়েছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে গুগলের গ্যালারিতে আরো কিছু ফন্ট রয়েছে। আচ্ছা, ডান পাশের আমি এগুলো একটু ক্রস করে দিচ্ছি, কারণ হচ্ছে কি প্রথমে আপনারা যখন কাজ করবেন এই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো কিছু থাকবে না। তাহলে এখানে যে ফন্ট গুলো রয়েছে দেখেন, এই ফন্ট গুলো যে কোনটা বাংলা কোনটা ইংরেজি উর্দু আমাদের কিছু বুঝতে পারবো না ফন্টের নাম দেখে। এখানে ওপরে কিছু সার্চ অপশন রয়েছে, স্ক্রিপ্টের জায়গায় বলা হচ্ছে ওয়াল স্ক্রিপ্ট। ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যদি বাংলা বলে দিই তাহলে এখানে কেবলমাত্র বাংলা ফন্ট গুলোই থাকবে। তাহলে আমাদের বাংলা ফন্ট দরকার একটা পছন্দসই, যেটা আমি অ্যাড করতে চাচ্ছি আমার ওখানে। তাহলে আমি এখান থেকেই সহজেই সর্টিং করে শুধু বাংলাগুলোকে আলাদা করে নিলাম। এবার বাংলার মধ্যে আরেকটা অপশন রয়েছে ওয়াল ফন্ট। ওয়াল নেবেন নাকি হ্যান্ড রাইটিং টাইপের কোনগুলো আছে সেগুলো নেবেন, বাট এটার সাথে কোনো কিছু ম্যাচ করেনি। তো এখানে ওয়াল ফন্টটা দিই। আর এখানে শর্টিং করা হয়েছে পপুলারিটির ভিত্তিতে নাকি অ্যালফাবেটের ভিত্তিতে শর্টিং করবেন সেটা তো আমরা বুঝে ফেলছি, জাস্ট এই ফন্টটা খুঁজে বের করার জন্য। এখন এখান থেকে কোন একটা ফন্টকে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে ফন্টটি আমার প্রয়োজন সেই ফন্টটিকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন ডান পাশের এখানে মাই ফন্টের লিস্টে সেটি চলে গিয়েছে। সবগুলো ফন্ট যদি আমার দরকার হয় সবগুলোকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিলেই এটি আমার তখন ইফেক্টিভ হবে এবং আমি ওখানে কাজ করতে পারবো। এক্ষেত্রে আমি পরিবর্তনটা একটু দেখাই। এই ফন্ট গুলোকে যখন আমি এখান থেকে সব ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে যখন এখান থেকে বের হয়ে আসছি, দেখেন আমার এই যে ফন্টটা এটার কিছুটা পরিবর্তন আসছে। আর আমি যখন এটাকেই সিলেক্ট করে মোর ফন্টস থেকে যখন আমি বাংলা ফন্ট হিসেবে এগুলো সিলেক্ট করাই আছে, আমার একটু ভুল হয়েছে, আমি একটু নান করে দিই, জাস্ট ওকে করে দিলাম একটা ফন্ট রেখে। হ্যাঁ, তাহলে এখানে আমার এখন একটাই ফন্ট আছে। তো আবার যে বাংলা ফন্ট নিতে চাই, বাংলা ফন্ট সিলেক্ট করে এখান থেকে আমার যতগুলো দরকার আছে সবগুলো ফন্টকে জাস্ট ক্লিক করে দিলে কি হবে, আমার ওই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন ওই যে বাংলা ফন্ট গুলো দিলাম, আমি এখান থেকে বাংলা ফন্ট গুলো পেয়ে গেলাম। কিন্তু এখানে কিন্তু আসলেই ওই ফন্টের নামগুলো আমাদের ওখান থেকে জানতে হবে, তারপরে সেটা জেনে আমাদের এখান থেকে বাংলা কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমি বাংলা ফন্টের এখানে যে বোল্ড রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই যে এখানে যে বাংলা ফন্ট যেগুলো রয়েছে শুধুমাত্র সেই ফন্ট গুলোকে আমরা কাজে লাগাবো। এটা বাংলা ফন্ট নয়, আমরা বাই ডিফল্ট চলে গিয়েছে। এটা টাইমস নিউ রোমান, এটা আমরা জানি এটা বাংলা নয়। ফন্ট চেঞ্জ হচ্ছে না দেখে বুঝলাম যে এটা বাংলা নয়। তো যাই হোক, আমরা এই যে বাংলা ফন্টটা ছিল সেটা নিয়ে কাজ করি। এভাবে এভাবে আমরা আমাদের ফন্ট পরিবর্তন করতে পারবো। তবে একটা সীমাবদ্ধতা হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটে থাকা অন্যান্য যে ফ্রি ফন্ট গুলোকে আমি সরাসরি এখানে অ্যাড করতে পারবো না। গুগল যে ফন্ট গুলো দিয়েছে সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর এর পাশে যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে এগুলো আমরা জানি। আমরা প্যারাগ্রাফ তো আমরা ব্যাপার জানি। প্যারাগ্রাফ আমরা একটু কাজ করে দেখে ডাবল করে দিলাম তো ফাঁকা হয়ে গেল। সো এই প্যারাগ্রাফ গুলো রয়েছে। এছাড়া কাস্টম স্পেসিং দিয়ে আপনি এখান থেকেই এই যে 1.2 আপনার যেটা কাস্টম দরকার সেটা করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা ওই প্যারাগ্রাফ যেটা কাজ করে থাকি সেটা এখনো রয়েছে। এছাড়াও বুলেট
লিস্ট রয়েছে, এখান থেকে বুলেট গুলো আছে সেটা ধরে দিলে আপনার এই যে বুলেট গুলো এখানে চলে আসবে। নাম্বারিং রয়েছে, আপনি চাইলে নাম্বারিং করতে পারবেন, যেটা আমরা পাওয়ার পয়েন্টে পেয়ে থাকি। এছাড়াও আপনাদের এখানে যে ইনডেন্ট রয়েছে, ইনক্রিজ ইনডেন্ট বা ডিক্রিজ ইনডেন্ট, এটাও আমরা পেয়ে থাকি পাওয়ার পয়েন্টে, সেটাও এখানে রয়েছে। মোরের মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে অ্যানিমেটেড অ্যানিমেশন তো আছে, সেটা আমরা পরে দেখছি। ফরম্যাটেড অপশনসটাতে যদি ক্লিক করি তাহলে এখানে এই টেক্সটটার সাইজ রয়েছে, সরি এই ফরম্যাটটা টেক্সটের নয়, এটি হচ্ছে আমাদের এই যে টেক্সট বক্সের সাইজ, যে টেক্সট বক্সটি রয়েছে সেটির, সরি, এই টেক্সট বক্সটির ফরম্যাট, এটার সাইজ ছোট বড় করতে পারবেন আপনি। এই যে বক্স বড় হয়ে গেল, বক্সটাকে আবার ছোট করতে পারবেন। এই বক্সটার পজিশন আপনারা ঠিক করতে পারবেন। আর লক অ্যাকসেপ্ট রেশিও, এটা যদি ঠিক করে দেই তাহলে যে কাজটা ঘটে আমরা জানি, এখানে উইথের সাথে হাইটটা রেশিও অনুযায়ী কাজ করে। যদি আমরা উইথ হাইট ম্যানুয়ালি কাজ করতে চাই তাহলে আমরা ঠিক পাওয়ার পয়েন্টের মতোই লক অ্যাকসেপ্ট রেশিও এটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এই টেক্সট বক্সটাকে যদি রোটেট করতে চাই তাহলে ক্লিক করলে যে রোটেট হয়ে যাবে, সো আমরা এটা রোটেট করতে পারি। যদি 0 করে দেই আবার একই জায়গায় চলে আসবে। পজিশনটা তো আমরা বুঝছি যে পজিশনটা কোথায় যাবে, কিন্তু পজিশন গুলো তো আমরা আসলে ম্যানুয়ালি ড্রাগ করে করে কাজ করি, তাই আমাদের এই অ্যাকচুয়াল ভ্যালু আমাদের প্রয়োজন পড়ে না। তারপরও যদি কোথাও পজিশনের প্রয়োজন হয় অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে পজিশন করার, তাহলে আপনারা এখান থেকে ভ্যালু দিয়ে পজিশন করতে পারবেন। তখন যদি 5.00 দিই তাহলে অ্যাকচুয়াল যে পজিশন সেই জায়গাটাতেই চলে যাবে এখানে। এটা এই যে ভ্যালু দিয়ে আমরা কাজ করতে পারবো। আর বলেছি যদি ভ্যালু না দরকার হয় অ্যাকচুয়াল পজিশন, তাহলে তো আমরা এটা ড্র্যাগ করে নিয়ে কাজ করে থাকি। টেক্সট ফিল্টারিং এর মধ্যে কিছু অপশনস রয়েছে, আমরা যদি এটা দেখি, একটা টেক্সট, সরি, এটা তো টেক্সট বক্সে নিয়ে কাজ করতে হবে। টেক্সট ফিল্টারিং এর মধ্যে এখানে ইনডেন্ট, আমরা উপরে যেটা দেখেছিলাম যে ওই যে ডিক্রিজ ইনডেন্ট বা ইনক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে সেই কাজটা আপনি ওখানে যে বাই ডিফল্ট একটা স্টেপ দেওয়া রয়েছে এখানে ইনডেন্টের ক্ষেত্রে, বাই ডিফল্ট একটা স্টেপ বা স্পেস দেওয়া রয়েছে, যদি তার বাইরে আপনি আবার কম বেশি করতে চান, আমরা এটা যদি একটুখানি এরকম প্রথমে রাখলাম, রাখার পরে দেখেন এখন যদি ইনডেন্ট দিই তাহলে একটা বাই ডিফল্ট জায়গা সে নিয়ে নিয়েছে বাই ডিফল্ট। কিন্তু এছাড়াও যদি একটু কম বেশি করতে চান তাহলে সেই ক্ষেত্রে যেটা কাজ হচ্ছে, আপনি এখানে এসে ভ্যালু দিয়ে এটাকে কম বেশি করতে পারেন। দেখেন ওর মধ্যে টেক্সটটা একটু বেশি যাচ্ছে আবার। ওখানে বাই ডিফল্ট অনেকটা ট্যাবের মতো, আমরা নরমালি যে কাজ করে থাকি ট্যাব একটা নির্দিষ্ট দূরে যাবে, তার কম বেশি করতে চাইলে আপনি এটা করতে পারবেন। তবে ট্যাবের মতো বলেছি, ট্যাব নয়, কিন্তু এই ইনডেন্ট অপশনসটি কিন্তু পাওয়ার পয়েন্টেও রয়েছে। সেখানে বাই ডিফল্ট একটা ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালুতে যে সে অবস্থান করে, যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেই ভ্যালুটাকে এখান থেকে কম বেশি করে এই যে স্পেসটাকে বাড়াতে পারবেন। এছাড়াও আরো বেশ কিছু এখানে রয়েছে টেক্সট ফিল্টার, ড্রপ শ্যাডো। আমরা যদি এই টেক্সটটার নিচে কোনো শ্যাডো নিতে চাই তাহলে সেটার জন্য আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। শ্যাডোর কালার আমরা একটু ডিপ ব্ল্যাক কালার দিই, দেওয়ার পর এই শ্যাডোটাকে একটু অ্যাঙ্গেল করবেন কিনা, ট্রান্সপারেন্সিটা বাড়াবেন কিনা, এখানে একটা বলি। ট্রান্সপারেন্সি বাড়িয়ে দেওয়া মানে কিন্তু লাইট হয়ে যাওয়া, ট্রান্সপারেন্সি কমিয়ে দেওয়া কিন্তু আসলে ডার্ক হওয়া। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে হালকা করে দেয়, তো আমরা যদি এটা কমিয়ে দিই তাহলে সেটা ডার্ক হবে। যদি অ্যাঙ্গেল করতে চাই, টেক্সট থেকে যদি একটু ডিসট্যান্স করতে চাই, আচ্ছা এখানে একটা জিনিস বলি, দুইটা একই সাথে ইফেক্ট হচ্ছে, কারণ কিন্তু আমি টেক্সট বক্সটা সিলেক্ট করেছি, যে কারণে টেক্সট বক্সের মধ্যে যা কিছু রয়েছে সবগুলো কিন্তু ইফেক্ট হবে। আর যদি ব্লেয়ার করতে চাই, ওই যে ব্লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে টেক্সটের শ্যাডো। আর টেক্সটের রিফ্লেকশন হচ্ছে যদি আমরা টেক্সটটাকে আমরা ট্রান্সপারেন্সি, এই যে নিচে যে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন, এখানে একটু বড় করে দিই, এই যে টেক্সটের নিচে যে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন, এরকম যদি রিফ্লেকশন করতে চাই সেটা টেক্সটেও থাকতে পারে, ইমেজেও থাকতে পারে, কিন্তু এই ইফেক্ট গুলো ইমেজেও রয়েছে। এই রিফ্লেকশন ট্রান্সপারেন্সির কাজ একই, ডার্ক বা লাইট করা। ডিসটেন্স হচ্ছে এটা কতটা ডিসটেন্স হবে টেক্সট থেকে, সাইজ হচ্ছে এটা আসলেই
বড় হবে কিনা বা রিফ্লেকশনটা বড় হবে কিনা। যখন বড় করে দিচ্ছি তখন দেখেন যে এই যে নিচে রিফ্লেকশনটা যখন বড় করে দিচ্ছি, এই যে নিচে রেখাটাই দেখা যাচ্ছে। সো এই রিফ্লেকশনের কাজটা বুঝলাম। আমি কিন্তু যে বললাম এই যে ফরম্যাট অপশনস গুলো কিন্তু ইমেজের ক্ষেত্রেও রয়েছে। আমরা আবার একটু ইমেজের কাছে যাই, টেক্সটের কাছে ফিরবো আবার। দেখেন এক্ষেত্রে কিন্তু সেই রিফ্লেকশন রয়েছে। আমরা এই ইমেজের কিন্তু রিফ্লেকশন নিতে পারি যে একটা ডিসটেন্স হবে কিনা, সরি সাইজটা বড় করব কিনা সেগুলো রয়েছে। ট্রান্সপারেন্সি তো বুঝি, লাইট ডার্ক করা, ড্রপ শ্যাডো সেই একই কাজ যেটা টেক্সটে রয়েছে। ইমেজের ক্ষেত্রেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট যে ব্রাইটনেস কন্ট্রাস্ট করে আপনি ছবিটা যদি একটুখানি সমস্যা থাকে তাহলে ছবির ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়িয়ে ছবিটা আরো বেশি ইফেক্টিভ করতে পারবেন। আর কালার হচ্ছে যে ছবির তো ডিফল্ট একটা কালার থাকে, তারপরে যদি আপনি ওটাকে অন্য কোনো কালারে কনভার্ট করতে চান তাহলে সেটা করতে পারবেন। এটা ইমেজের ক্ষেত্রে। আর রিসেট দিলেন তো সবকিছু আসলে পূর্বের জায়গায় চলে আসলো। আর সবকিছুর পিছনে যে কাজ মানে সবকিছুর মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল জেড করলেন, তো আপনি কিন্তু আবার সেই আগের জায়গায় ফেরত চলে গেলেন। এখন আমরা যেটা দেখলাম যে এই যে ড্রপ শ্যাডো রয়েছে, ড্রপ শ্যাডোটা আমরা এখন তুলে দিতে চাচ্ছি, রাখতে চাচ্ছি না। আবার আমি কন্ট্রোল জেড করে ফেরত আসতে চাচ্ছি না, কারণ কন্ট্রোল জেড ফেরত আসতে গেলে হয়তো বা এর পরে আমি অনেক কাজ করে ফেলেছি। কন্ট্রোল জেড করলে তো সবগুলোই আমার পিছনে চলে যাবে। আমরা জাস্ট এই যে রিফ্লেকশনটা তুলে দিতে চাচ্ছি। বাইরে যখন ক্লিক করব দেখেন এই ডান পাশে কোনো ফরম্যাটিং অপশনস নেই। আমি যখন এই টেক্সটটা ক্লিক করব তখন এর সাথে যে ফরম্যাটিং অপশনস গুলো রয়েছে সেগুলো আমার এখানে ইনাবল হবে। এবং এই চেক বক্স থাকা মানেই হচ্ছে ড্রপ শেড এবং রিফ্লেকশন সেটা এর উপর ইফেক্টিভ রয়েছে। আমি যদি ড্রপ শ্যাডোটা বা রিফ্লেকশনটাকে তুলে দিতে চাই, জাস্ট এই যে চেক মার্কসটা তুলে দিলেই রিফ্লেকশনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। যদি ড্রপ শ্যাডোটা তুলে দিতে চাই তাহলে ড্রপ শ্যাডোটা এখানে চেক বক্স তুলে দিলেই কিন্তু ড্রপ শ্যাডোটা চলে যাবে। আবার যদি ড্রপ শ্যাডো দিতে চাই, আমরা এখানে ক্লিক করলে ড্রপ শ্যাডো চলে আসলো এবং এই ভ্যালু কিন্তু ইতিপূর্বে এইমাত্র যে ভ্যালুটা আমরা দিয়ে রেখেছি সেই ভ্যালুটা কিন্তু এখানে থেকে গিয়েছে। এখন যদি আপনি এই ভ্যালুটাকে আবার চেঞ্জ করতে চান, কালারটাকে চেঞ্জ করতে চান, চেঞ্জ করবেন। আবার আরেকটা অপশন হচ্ছে যে আমি ড্রপ শ্যাডো তুলে দিলাম, কিন্তু আমি পূর্বের যেটি রয়েছে সেটি নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি নতুনটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার এই যে সবগুলো যে ইফেক্ট রয়েছে সব ইফেক্টস গুলোর রিসেট অপশন, না ইফেক্টস এর রিসেট অপশনসটি নেই, দুঃখিত। এখানে আমরা যদি এই ইফেক্টসটা তুলে দিতে চাই জাস্ট এটাকে আমরা চেঞ্জ চেক মার্কসটা তুলে দিলেই সেটি নান হয়ে গেল। তো নতুন করে যদি আপনি ইফেক্ট নিয়ে কাজ করতে চাই যে আগের এই রিফ্লেক্সটা ঠিক হয়নি, আমরা এটাকে আবার ভ্যালুটাকে কম বেশি করে আমাকে আবার নতুন করে সেটা সেট করতে হবে। তাহলে এখানে আমরা রিফ্লেকশনটা বাদ দিলাম, ড্রপ শ্যাডোটা থাকলো। আমরা যে বুলেট ব্যবহার করেছিলাম, বুলেটটা আমরা নান করে দিতে চাই। সো বুলেটটা যদি নান করতে হয় আমরা বুলেটটা জাস্ট ব্যাক স্পেস দিয়ে বুলেটটাকে নান করে দেব, কারণ এইখানে বুলেটের ক্ষেত্রে বা নাম্বারের ক্ষেত্রে নান বলে অপশন যেটা আমরা এলাইসা, জি স্যার আমরা একটু ওই যে টেক্সট টু স্পিচটা দেখি আর তারপরে ভিডিওটা আর হলো কোলাবোরেশন। ওকে থ্যাংক ইউ স্যার। কারণ এটা তো স্যার আমি এই সর্বদা টেক্সটের অ্যানিমেশনটা শেষ করে আমরা ওইদিকে যাই স্যার, কি ওকে নাকি ওই টেক্সটটা এনে অ্যানিমেশনটা কাজ করি? আচ্ছা ওকে, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আপনি জবাব করুন। ওকে ফাইন, তাহলে আমরা ওটারও কাজ করলাম, একটা কাজ হয়ে গেল। আচ্ছা, তো অনলাইনের ক্ষেত্রে আরো যে ফিচার্সটা রয়েছে, আমরা অফলাইনে যখন কাজ করি তখন সবগুলো আমাদের টেক্সটটা টাইপ করতে হয়, যদিও এখন অনেক সফটওয়্যার রয়েছে যেটা ব্যবহার করেও আমরা ভয়েস স্পিচের মাধ্যমে টেক্সট টাইপ করতে পারি, কিন্তু এটি অনলাইন থাকার কারণে সেই সুবিধাটা আমরা বাই ডিফল্ট পেয়ে যাই। তবে এক্ষেত্রে আমাদের যেটা হবে সেটি হলো যে টেক্সটটা সাধারণত আমার এই স্লাইডের ওপরেই থাকে, কিন্তু ভয়েস স্পেসের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, টুলস থেকে স্যার টুলস থ্যাংক ইউ, টুলস এর মধ্যে যে অপশনস রয়েছে ভয়েস টাইপ স্পিকার নোটস, অর্থাৎ আমি যদি এখানে কোনো কিছু ভয়েস টাইপ করি সেটা নিচে এই যে নোটস এর যে অপশন রয়েছে নিচে এই যে ক্লিক টু অ্যাড,
নোটস, এই নোটস অপশনে যে সেটা অবস্থান করে নিচে এইখানে, এই স্লাইডের উপর করে না। কিন্তু তারপর আমাদের সুবিধাটা রয়েছে, আমরা যদি টেক্সটটা এখানে নিচে টাইপ করাই তাহলে সেটা এখান থেকে জাস্ট কাট পেস্ট করে এখানে নিয়ে নিতে পারবো। তো আমরা ভয়েস টাইপ করার জন্য আমরা ভয়েস টাইপ স্পিকার নোটস এটাকে যখন ক্লিক করব তখন বাম পাশে এই যে দেখেন এখানে একটা মাইক্রোফোন চালু হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, উপরে ইংলিশ ইউএস, অর্থাৎ এখানে ভয়েস টাইপটা রয়েছে হচ্ছে ইংলিশে। তাই আমরা যদি বাংলা করতে চাই ড্রপ ডাউনটাতে ক্লিক করে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের বাংলাটা কোথায় আছে সিলেক্ট করে দিতে হবে। আমরা নিচের দিকে পাবো বাংলা বাংলাদেশ, বাংলা ভারত, তো আমরা বাংলা বাংলাদেশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি কাজ শুরু করার আগে আমাদেরকে যেটা বলছে ক্লিক টু স্পেস বলেই দিচ্ছে, জাস্ট মাইক্রোফোনে ক্লিক করে আপনি কথা বলবেন। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। Okay? তো আপনার স্পিচ শেষ হয়ে গেলে আপনি এটা জাস্ট অফ করে দেন। যদি আপনার এখন এখানে আমার সেশনে বলেছি বাট শেষ হলে একটু আমার হয়তোবা উচ্চারণের কারণে এটা সমস্যা হয়েছে, তো সেজন্য আমরা এটাকে পরিবর্তন করে নিতে পারি। এরকম যদি আমাদের কোথাও সমস্যা হয় জাস্ট পরিবর্তন করে নিয়ে এটাকে আমি কাট করে এনে এখানে আমরা বসিয়ে দিতে পারি। এখন এরপরে আমাদের যে সাইজ রয়েছে, ফন্ট, কালার, আদার্স যে ফরম্যাট রয়েছে, আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে একটা ফন্ট আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি, ফন্ট চেঞ্জ করে দিতে পারি। তারপরে কালার টালার যেটা ফরম্যাট রয়েছে সেটা গেল। তো যাক, আমাদের টেক্সটের কাজটা গেল। এখন আমরা একটু টেক্সটের অ্যানিমেশনটা দেখে আমরা একটু নতুন কাজ যেটা অনলাইনে রয়েছে সেটা আমরা দেখব। তো টেক্সটের অ্যানিমেশন করতে যে আমরা নরমালি যেটা করে থাকি, আচ্ছা এটা যদি কাজ না থাকে তাহলে জাস্ট এখানে ক্লোজ ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। চাইলে আবার আমরা টুলস থেকে এটা আনতে পারবো। আমরা যদি একটা টেক্সট বক্সের মধ্যে থাকা সকল টেক্সটকে একই সাথে অ্যানিমেশন করতে চাই তাহলে আমরা নরমালি যেটা করে থাকি সেটা হচ্ছে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে থাকি। আর ইন্ডিভিজুয়াল কোন টেক্সটকে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা সেই টেক্সটটাকে সিলেক্ট করি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। তো ইন্ডিভিজুয়াল টেক্সট আমরা উপরেরটা টেক্সট বক্স ধরি, সরি নিচেরটা টেক্সট বক্স সহ ধরবো, উপরে যখন দুইটা ইন্ডিভিজুয়াল রয়েছে এটা ধরি। এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যানিমেশন মেনুর মধ্যেও রয়েছে, আর সহজ কাজ হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন থাকার কথা আছে, থাকে না যখন দরকার। এটাকে যখন সিলেক্ট করছি আমরা বেশ কিছু অপশন, ও সরি, আমরা মোরের মধ্যে যদি যাই তাহলে এখানে এই যে দেখেন অ্যানিমেটেড রয়েছে, এখানে আমরা ক্লিক করলে আমাদের ডান পাশে এই যে অ্যানিমেশন অপশনসটা চালু হয়ে যাবে। এখন এখানে দুই ধরনের অ্যানিমেশন, যেটা বলছে স্লাইড ট্রানজিশন, এটাও এর মধ্যে ডিফল্ট করে দিয়েছে। আপনি স্লাইডের জন্য কোনো ট্রানজিশন রাখবেন কিনা এটা আমরা জানি, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যখন ট্রানজিট হয় তখন কোনো ইফেক্টস ব্যবহার করব কিনা সেটা হচ্ছে স্লাইড ট্রানজিশন। যদি ইফেক্টস ব্যবহার করতে চান তাহলে এটাকে ক্লিক করে এটা স্লো ফাস্ট বলে দেন। আর যদি সিলেক্ট করতে না চান ট্রানজিশন, এখানে বাই ডিফল্ট একটা ফেড ট্রানজিশন রয়েছে। আর এই যে টেক্সট বা অবজেক্টটাকে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তাহলে সেটার জন্য আমাদের কাজ করতে হবে নিচের এই যে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখেন অপশন রয়েছে, অ্যানিমেশনটা কোন ধরনের নেবেন, ফেড ইন। এখানে সিলেক্ট করলে আমরা একই অ্যানিমেশন গুলো পেয়ে যাব। এক্ষেত্রে একটা কথা বলি, আমরা পাওয়ার পয়েন্টে সাধারণত এন্ট্রান্স এবং এক্সিট দুই ধরনের অ্যানিমেশন পেয়ে থাকি এবং দুইটা আলাদা ফিচার্স এর মেনুর মধ্যে থাকে, কিন্তু এক্ষেত্রে এন্ট্রান্স এবং এক্সিট দুইটা একই জায়গায় রয়েছে। এই যে ফ্লাই আউট টু লেফট, এটার কাজ হচ্ছে কিন্তু বের হয়ে যাবে, আর ফ্লাই ইন এটা কিন্তু ইন করবে। সো ইন এবং আউট এখানে আমার এই এটা দেখে বুঝে নিতে হবে। সো আমি যদি এটাকে লেফট থেকে আনতে চাই বা ফ্রম বটম থেকে আনতে চাই, আচ্ছা ফ্রম লেফট থেকে আনি, তাহলে এটা সিলেক্ট করে দিলাম ফ্রম লেফট। এটা কেমন করে আসবে, ওয়ান ক্লিক নাকি এই যে আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস এটা রয়েছে। সো উপরেরটা আমরা ওয়ান ক্লিক থাকলো, সরি। আর আরেকটা কাজ হচ্ছে যে এটা কতটা ফাস্ট কাজ করবে সেটা আপনি এখান থেকেই বলে দেবেন, কতটা ফাস্ট নাকি স্লো মিডিয়াম কেমন হবে, কতটা দ্রুত আসবে সেটার অপশন হচ্ছে এই। আর এখানে বাই প্যারাগ্রাফ এই কাজটা হচ্ছে যদি আপনি টোটাল একটা টেক্সট বক্সকে ধরে অ্যানিমেশন করেন, সেই অ্যানিমেশনের মধ্যে থাকা টেক্সট গুলোকে এক একটা প্যারাগ্রাফ আকারে যদি আনতে চান,
আচ্ছা, প্যারাগ্রাফ সম্পর্কে ব্যাখ্যা করি। কম্পিউটার ক্ষেত্রে প্যারাগ্রাফ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি এন্টার দিয়ে যখনই নিচের লাইনে চলে আসবেন তখন কিন্তু সেটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। তাই তার মধ্যে একটা শব্দ থাকুক বা এক লাইন থাকুক। এখানে যেটা আমরা দেখছি এটা কিন্তু দুইটা প্যারাগ্রাফ। সো যদি আমরা টেক্সট বক্স ধরে অ্যানিমেশন দিতাম, দেওয়ার পর যদি আমরা চাইতাম যে প্যারাগ্রাফ আকারে আলাদা আলাদা করে আসুক, তাহলে কিন্তু সে অটোমেটিক প্যারাগ্রাফ আকারে আলাদা আলাদা করে দিত। তাহলে এই একটা অ্যানিমেশন করলাম, আমরা কিন্তু চাইলে প্লে করে এটা দেখতে পারি। আমরা প্লে করছি, টেক্সট আসে নাই। আমরা ওখানে বলেছিলাম ওয়ান ক্লিক, আমরা এখানে ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে কিবোর্ডের যে কোনো কি প্রেস করতে পারি। প্রেস করলে কিন্তু এটা চলে আসলো। আচ্ছা, তো এইভাবে আমরা অ্যানিমেশন গুলো কাজ করতে পারি। এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা টেক্সটকেও অ্যানিমেশন দিতে পারি। আবার যদি একটা ইমেজকেও অ্যানিমেশন দিতে চান, ইমেজ সিলেক্ট করেন। যেহেতু এই ধারে অ্যানিমেশন প্যানটি চালু ছিল, তাই আমরা দেখতে পাচ্ছি যদি অ্যানিমেশন প্যান চালু না থাকে, এরকম অবস্থায় থাকে, তাহলে দেখেন ছবিটা সিলেক্ট করার সাথে সাথে এই যে অ্যানিমেট এটা চলে এসছে। এটা সিলেক্ট করে আপনি যদি এই ছবিটাকে অ্যানিমেশন করতে চান, এখানে ফেড ইন রয়েছে, আপনি এটাকে একটু চেঞ্জ করে দেন যে লাইন বটম। আর ওয়ান ক্লিক রয়েছে, আপনি এটা ওয়ান ক্লিক না, আপনি চাচ্ছেন যে আফটার প্রিভিয়াস। ওকে, তাহলে আফটার প্রিভিয়াস করলাম এবং বটম থেকে আসবে। আমরা প্লে করে দেখি, দেখেন এটা আফটার প্রিভিয়াস কিন্তু চলে আসছে অটোমেটিক। তাহলে এখানে আমাদের যে আফটার প্রিভিয়াস ওয়ান ক্লিক সেই অপশনস গুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এরকম ভাবে আপনারা যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেন তারা যদি এই ফিচার্স গুলো দেখেন, তাহলে সহজে আপনারা সব ফিচার্স গুলো বুঝে যাবেন। সবগুলো ফিচার্স ধরে যদি কাজ করতে চাই তাহলে আজকে যেমন অনেক সময় লেগে যাবে, ঠিক তেমনি এটা অনেকটা চাপ হয়ে যাবে। তো আমরা ওই দিকে যাচ্ছি না, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রয়েছে সেটি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। কি হলো যে অনলাইনের সব থেকে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে খুব স্বল্প সময়ের মধ্যে ও আরো দুইটা জিনিস আমি একটু দেখাবো। একটা হচ্ছে ধরে নিলাম যে আপনি অনেক দিন ধরে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করছেন, আপনার বেশ কিছু কন্টেন্ট তৈরি করা রয়েছে এবং সেই কন্টেন্টে কিছু স্লাইড, যেমন ওয়েলকাম কিছু স্লাইড, শেষের দিকে কিছু কনক্লুশন স্লাইড, এগুলো তৈরি করা রয়েছে। যে স্লাইড গুলো যদি আপনি অনলাইনে বসে কাজ করতে চান তাহলে নতুন করে আবার ওটা দেখে দেখে ডিজাইন করতে হবে। তো ডিজাইন না করে আপনি কি করতে পারেন, আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকা ওই স্লাইড থেকে, ওই পাওয়ার পয়েন্ট থেকে নির্দিষ্ট স্লাইড গুলোকে আপনি এখানে অনায়াসে যুক্ত করে দিতে পারেন। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে একটা অপশন রয়েছে ইম্পোর্ট স্লাইড। ইম্পোর্ট স্লাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ইম্পোর্ট স্লাইড, অর্থাৎ আপনার গুগল ড্রাইভে যদি কোনো পাওয়ার পয়েন্ট থেকে থাকে সেগুলো বাই ডিফল্ট এখানে দেখাবে। কিন্তু আমি বললাম গুগল ড্রাইভে নয়, আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে রয়েছে সেটি। তাহলে সেটা আনতে হলে আপনাকে ক্লিক করতে হবে আপলোড। আপলোডের ক্ষেত্রে দুইটা অপশন রয়েছে। স্যার ওই যে ভিডিওটা ইনসার্ট ভিডিওটা আর হলো গা আপনার ওই যে ইয়াটা কোলাবোরেশনটা জরুরি, কারণ স্যার কোলাবোরেশনটা শেষে দেখাবো। আমি সেদিকে যাচ্ছিলাম কিন্তু এটা ভুলে গিয়েছি। ওকে, আপনি ভুলে মনে করিয়ে দিয়েছেন, ভিডিওটাও দেখাবো। আচ্ছা, তাহলে এখানে অপশন রয়েছে ড্রাগ এ ফাইল, অর আপনি এখান থেকে সিলেক্ট ফাইল ফর কম্পিউটার ড্রাইভ, এটাকে সিলেক্ট করে আপনি কম্পিউটারে চলে যান। তো কম্পিউটার হয়তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে আপনি কিছু স্লাইড নিতে চাচ্ছেন, তাহলে এই প্রেজেন্টেশনটাকে আপনি আপলোড করে নেন। আমি কিন্তু কম্পিউটার থেকে নিয়ে আসলাম, আমার অনলাইন বা ড্রাইভ থেকে কিন্তু নয়। তবে এক্ষেত্রে একটা বিষয় আমরা বলি, আপনি কম্পিউটার থেকে যখন এখানে নিয়ে আসবেন সেটার প্রথম কাজ হচ্ছে সে ড্রাইভে আপলোড হবে। এখন এই প্রেজেন্টেশনের মধ্যে যতগুলো স্লাইড রয়েছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে যে স্লাইড গুলো আপনার দরকার জাস্ট সেগুলো ক্লিক করে করে সিলেক্ট করেন যে এই স্লাইড গুলো আমার এই প্রেজেন্টেশনে দরকার, মাঝখানের গুলো দরকার নাই, কিংবা যদি আরো কয়েকগুলো দরকার হয়, যেগুলো দরকার আপনি সেগুলো সিলেক্ট করেন। সিলেক্ট করে জাস্ট এখন ইম্পোর্ট স্লাইডে ক্লিক করেন। তাহলে আপনার কম্পিউটারে অফলাইনে ডিজাইন করা যে স্লাইড গুলো আপনার এখানে দরকার ছিল সেগুলো আপনি নিয়ে আসতে পেরেছেন। এখন স্লাইডটা মুভ করাতে চান, ওই যে অ্যাজ ইউজুয়াল যেমন করে ড্র্যাগ করে আমরা মুভ করাই, এটা কিন্তু ঠিক একই ভাবে আপনি মুভ করতে পারেন। হ্যাঁ, তো এটা আমরা যেটা দেখলাম যে আপনার অতীতে কাজ করা রয়েছে, এক্ষেত্রে ফন্ট গুলো সমস্যা হবে, কারণ হচ্ছে যে আপনার কম্পিউটারের যে ফন্ট গুলো ব্যবহার করছেন অফলাইনে, এখানে অনলাইনে সেই ফন্ট গুলো থাকবে না। সেক্ষেত্রে আপনার হয়তো একটু কাজ বেড়ে যাবে। আপনি এটা সিলেক্ট করে আপনার এখান থেকে পছন্দ মতো ফন্ট দিয়ে এগুলোকে আবার একটু
রিসাইজ করে নেবেন। তাহলে এটা আমরা যেটা দেখলাম যে আমরা ওটা ইম্পোর্ট করতে পারি। একটা জিনিস, আরেকটা জিনিস আমি একটু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই মাস্টার স্লাইড সম্পর্কে আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে। মাস্টার স্লাইড, এখানেও কিন্তু আপনি আপনার পছন্দ মতন একটা স্লাইড ডিজাইন করে নিতে পারেন। তো সেটা করার জন্য আমি আসলে এই মুহূর্তে যেটা আপলোড করেছিলাম সেটাকে আমি নান করে দিলাম, কারণ এখানে ব্ল্যাঙ্ক জায়গায় যে আমি একটা স্লাইড তৈরি করতে চাই। তো যদি আমরা কোন স্লাইড তৈরি করতে চাই, সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি, দুইটা অপশনস রয়েছে। একটা ভিউ এর মধ্যে থিম বিল্ডার অপশনস দিয়ে আপনি আপনার পছন্দ মতন একটা থিম বিল্ড করে নিতে পারেন। আর একটা অপশন রয়েছে স্লাইডের মধ্যে, যদি আপনি এডিট থিম, দুইটা জায়গা থেকে একই ফিচার্স পাবেন। এডিট থিম ক্লিক করেন, যে ফিচার্সটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই ভিউ থেকে থিম বিল্ড ক্লিক করলে একই ফিচার্সটি দেখতে পাচ্ছি। তাহলে এখানে কেমন করে মাস্টার স্লাইড তৈরি হয় আমরা একটু দেখব। তার আগে আমি এই স্লাইডটা একটু ওপেন করছি। এখানে যে ডিজাইনটা রয়েছে আমি সেখান থেকে জাস্ট ডিজাইনটা কপি পেস্ট করব, কারণ আমাদের ডিজাইন করতে যে সময় লাগবে সেই সময়টা আমরা একটু বাঁচানোর জন্য। ওকে, তো এটার জন্য আমরা জানি যে কোথায় যেতে হয়। ও সরি, এখানে নয়, ভিউ স্লাইড মাস্টার স্লাইড তৈরি করার জন্য আমরা এখানে পৌঁছাই। তারপর আমরা এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কপি করলাম, টোটাল ডিজাইনটা কপি করলাম। সেখান থেকে কপি করেও কিন্তু আপনি ওখানে নিয়ে যেতে পারবেন। কপি করার পর আপনি এই যে এই অপশনসে ঢোকার পর, অর্থাৎ আমরা যদি ভিউ থেকে থিম বিল্ডারে ঢুকি, তারপর একদম টপ যে স্লাইডটি আছে সেটি সিলেক্ট করতে হবে, নিচের গুলো কিন্তু নয়। টপ এই স্লাইডটা সেট করে আপনার ওই ডিজাইনটা এখানে পেস্ট করে দেন। আমরা এটা ডিজাইনটা পেস্ট করে দিলাম। এই যে টপ স্লাইডে যেটা পেস্ট করে দেবেন, ওকে, কাজ শেষ। আপনি এখন শুধু ক্লোজ করে বের হয়ে আসেন। দেখেন এই যে সব স্লাইডে কিন্তু এটা বসে গেছে। এবং আরো কাজ হচ্ছে যে আপনি এন্টার দিয়ে নতুন একটা স্লাইড নেন, দেখেন সেটাতে কিন্তু এই ডিজাইন চলে এসেছে। তো আমরা পাওয়ার পয়েন্টে যারা মাস্টার স্লাইড তৈরি করি, এখানে বসে কিন্তু আপনি মাস্টার স্লাইড তৈরি করতে পারেন। গেল, এবার আমরা ভিডিওতে যাই। একটু কাজের দ্রুততা হয়ে যাচ্ছে কারণ সময় বেড়ে যাচ্ছে বলে। আমরা ইনসার্ট ভিডিও নিয়ে এখন কাজ করব। দেখেন ভিডিওর মধ্যে কিছু অপশনস রয়েছে। আপনি সরাসরি কোন ইউটিউবে থাকা ভিডিওকে এখান থেকে সার্চ করে বের করে নিয়ে আসতে পারেন। আমরা ইউটিউবের একটা ভিডিওকে যদি এখানে কাজে লাগে, আমরা ইউটিউবের ভিডিওটাকে নিয়ে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আমরা নিলাম হচ্ছে কপি ভিডিও ইউআরএল। জাস্ট এটা নিলাম, নেওয়ার পর এই ভিডিওটা যখন এখানে পেস্ট করে সার্চ দেন, এর ওই ভিডিওটা এখানে চলে আসছে। এটা চলে যখন আসছে, এটা সিলেক্ট করে আমরা সরাসরি সিলেক্ট দিয়ে দিলেই আপনার এটাও স্লাইডে এখানে চলে আসবে ভিডিওটা, যে ভিডিওটা চলে আসলো। এছাড়াও আপনি আরো যে অপশনস দেখলাম ভিডিওটার ক্ষেত্রে, ভিডিও ক্লিক করে আমরা যে বাই ইউআরএল দিই, সেই ইউটিউবের ইউআরএলটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে। এটা কিন্তু আপনি এখানে জাস্ট সিলেক্ট করে ইনসার্ট করে দিতে পারবেন। আরো একটা অপশনস রয়েছে ভিডিও, সেটা কোথা থেকে? গুগল ড্রাইভ থেকে। ভিডিওটা আপনার প্রথমে গুগল ড্রাইভে আপলোড করতে হবে, তারপর গুগল ড্রাইভের সেই ভিডিওটা আপনি জাস্ট এখান থেকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এই অপশনের মাধ্যমে আপনি অনলাইনে থাকা কোনো ভিডিওকে সরাসরি আনতে পাচ্ছেন। যে ভিডিওটা আমি গুগল ড্রাইভ থেকে দিলাম সেটি কিন্তু অবশ্যই আমার ড্রাইভে কিছু জায়গা নিয়েছে, কিন্তু যে ভিডিওগুলো আমি সরাসরি ইউআরএল কিংবা ইউটিউব থেকে নিয়ে এসেছি, এটি কিন্তু আমার গুগল ড্রাইভের কোনো স্পেসকে নষ্ট করেনি। এ কিন্তু সরাসরি ইউটিউব থেকে আমার এখানে লিংকটা চলে আসছে। তাহলে এটা ভিডিওটা গেল, ভিডিওটার এখানে প্লেব্যাক করবেন বা এখানে যে স্টার্ট অ্যাড কত সেকেন্ডে স্টার্ট হবে, কত সেকেন্ডে অ্যাড হবে, সেটা আপনি কন্ট্রোল করে দিতে পারেন। যে টোটাল এই 10 মিনিট বা 5 মিনিটের ভিডিওর মধ্যে থেকে আপনি সামান্য কয়েকটা সেকেন্ড আপনি দেখাতে যাচ্ছেন, সবগুলো নয়, তাহলে কিন্তু আপনি সেই স্টার্ট সেকেন্ড, টাইম মিনিট সেকেন্ড আর এন্ড মিনিট সেকেন্ড বলে দিলে ঠিক সেইটুকু কিন্তু এখানে প্লে করবে, বাকিটা প্লে করবে না। আর এখানে সাইজ পজিশন, এটা আমরা আগে যেটা নিয়ে কথা বলেছি সেই অ্যাজ ইউজুয়াল এখানবার সাইজ পজিশন নিয়ে রয়েছে। গেল, এখন আমরা সর্বশেষ যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে আসলে কিভাবে এই স্লাইডটি আমরা শেয়ারের মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে কাজ করতে পারি। অর্থাৎ আমার খুব স্বল্প সময়ের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করার দরকার, সেই প্রেজেন্টেশনটা একা তৈরি করা আমার জন্য হয়তোবা টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কয়েকজন মিলে যদি শেয়ার করি যে কেউ একজন এই অংশটুকু, কেউ একজন এই অংশটুকু, বা আমরা টপিকস আলাদা করে নিলাম, কেউ একজন এই টপিকসের কাজটা করবে, কেউ একজন ওই টপিকসের কাজটা করবে, এরকম
বিভিন্ন জন টপিকস ভাগ করে নিয়ে Recording in যে কাজটি progress. করতে হবে, এর নিচে এই যে চেঞ্জ এনিওয়ান উইথ দিস লিংক, এটাতে সিলেক্ট ক্লিক করে আসলে এই কাজটা কি পারপোজ শেয়ার দিতে চাচ্ছি সেটি আমাদেরকে একটু বলে দিতে হবে। ডান পাশে দেখেন কয়েকটা অপশনস আছে ভিউয়ার। যদি ভিউয়ার থাকে তাহলে কিন্তু যার কাছে শেয়ার করেছি তিনি শুধু ভিউ করতে পারবেন, কমেন্টেটর সে শুধু মতামত দিতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি না আমার এই প্রেজেন্টেশন সে এডিট করতে পারুক, সে কিছু লিখতে পারুক, তাই আমাকে সিলেক্ট করে দিতে হবে এডিটর। এডিটর সিলেক্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এই কপি লিংকে ক্লিক করে এটা কপি করব, করে এটাকে ডান করে দিলাম। এখন এই বিষয়টা আমি যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি সবার কাছে আমি এটা শেয়ার করব। তবে এই মুহূর্তে আমি ওপেন শেয়ার করছি না, আমি এখানে ইন্ডিভিজুয়াল কয়েকজনকে একটু শেয়ার করতে চাচ্ছি, তারা আমাকে একটু সহযোগিতা করুক, তারা কাজ করবে, আপনারা সবাই অবশ্যই দেখতে পাবেন। প্রকাশ কুমার স্যার, আমি আপনাকে ইন্ডিভিজুয়াল একটু দিলাম, আর নাজমুল হক স্যার আপনাদের দুইজনকে দিলাম। এখন যে কাজটি হবে, নাজমুল হক স্যার এবং প্রকাশ কুমার স্যার তারা কিন্তু কাজ করবেন তাদের পিসিতে বসে, এবং আমি এখানে কাজ করব আমার পিসিতে বসে, কিন্তু তিনজনের কাজ কিন্তু আসলে এক জায়গায় আসবে। দেখেন এখানে যে স্লাইড রয়েছে, এখানে 6 নম্বর স্লাইডটা রয়েছে, আমি কিন্তু কাজ করছি না। এখন স্যার আপনারা একজন নতুন একটা করে স্লাইড নেন এবং সেন আপনারা আপনাদের নামটা লিখেন। এটা দ্বারা অন্তত বুঝতে পারবে পার্টিসিপেন্টরা যে আপনি আপনার জায়গা থেকে কাজ করতে পারছেন। এবং উনি যখন কাজ করবেন তখন যে আমাকে বসে থাকতে হবে তা কিন্তু নয়, আমি কিন্তু আমার কাজ চালিয়ে যেতে পারবো। আমি আমার নির্দিষ্ট স্লাইডে আমি আমার কাজ করতে পারবো, ওনারা নির্দিষ্ট স্লাইডে ওনাদের কাজ করতে পারবেন। দেখেন এখানে নিচে কিন্তু একটা স্লাইডে কাজ হচ্ছে, যেটি কিন্তু আমি কাজ করছি না। এই যে দেখেন এই স্লাইডে কিন্তু কাজ হচ্ছেন, এই স্লাইডটাতে কোনো একজন স্যার কাজ করছেন। এখন কে কাজ করছে সেটা কিন্তু আমি বা আপনিও দেখতে পারবেন। আপনি মানে যখন আপনি কাজ করবেন, এখানে উপরে দেখেন যে এই যে একটা ছবি মতন আসছেন, দুইটা ছবি আসছে, তার মানে দুজন কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। কে কোনটা কাজ করছেন, কে কোন স্লাইডটা নিয়ে কাজ করছেন, আমরা যদি ক্লিক করি এটাতেই, তাহলে ইনি এই যে এটা কাজ করছেন। আর এটাতে যদি ক্লিক করি তাহলে সেটা কাজ করছেন, সেটা কিন্তু এখানে একই স্লাইডে মনে হয় দুইজন কাজ করছেন। যদি দুইটা স্লাইড নিয়ে কাজ করতেন তাহলে একটু বেটার হতো, মানে পার্টিসিপেন্টরা বুঝতে পারতো যে দুই জায়গায় কাজ হচ্ছে। আচ্ছা, অন্য স্যারকে আরেকটা স্লাইড নিয়ে কাজ করছেন, দুইটা স্যার এখানে জয়েন হয়, দুইটা স্যার দুইটা স্লাইড নিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি কে কোন স্লাইড নিয়েছে সেটা আমরা এটা ধরে বুঝতে পারবো, যে এটাকে যখন সিলেক্ট দিচ্ছি, ও এখানে বিষয়টা হচ্ছে যে কোন এক স্যার প্রথম স্লাইডটাতে কাজ করছেন। প্রথম স্লাইডটাতে কাজ করছেন, যেখানে ক্লিক করাতে কিন্তু প্রথম স্লাইডটা আমার সামনে চলে আসছেন। আর এই যে লালটা যখন ক্লিক করছি তখন দেখেন এই স্লাইডটা চলে আসছে আমাদের সামনে। তার মানে ওই ইউজাররা কে কোন স্লাইডটা নিয়ে কাজ করছে সেটি আমি দেখতে পারবো। একই সাথে কিন্তু আমি এখানে বসে আমার কাজ চালিয়ে যেতে পারবো। ওনারা কাজ করছেন বলে যে আমার কাজ বেঁধে থাকবে সেটা কিন্তু নয়। তো এটা কিন্তু যে শুধুমাত্র দুইজনকেই শেয়ার দেওয়া যাবে তা কিন্তু নয়, আপনি কিন্তু চাইলেই যত খুশি ব্যক্তিকে আপনি শেয়ার দিতে পারবেন। এবং এরকম যদি হয় 10টা টপিকস নিয়ে 10টা স্লাইডে একটা কাজ করবেন, আপনি যদি 10 জনকে 10টা টপিকস নির্বাচন করে দিয়ে বললেন যে তোমরা এক একজন এক একটা স্লাইড নিয়ে বসে কাজ করো, তাহলে সবাই একসাথে কাজ করবে এবং একই সাথে কিন্তু আমার প্রেজেন্টেশনটা রেডি হয়ে যাবে। তো সংক্ষিপ্ত খুব দ্রুততার সাথে আলোচনা করতে হয়েছে, কারণ টপিকস অনেক বড় ছিল, আলোচনা করলে এখন অনেকক্ষণ আলোচনা করা যাবে। তো তাতে আসলে যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের হয়তো ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তবে যারা রয়েছেন সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি এটা নিয়ে কাজ করেন বা ফিচার্স গুলো দেখেন তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অনেক চেনা বিষয় এখানে পাবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কিছু নতুনত্ব রয়েছে, সেটা আপনারা
কিছুটা হলেও দেখাতে পেরেছি এবং বাকিটা আপনারা যখন কাজ করবেন তখন দেখতে পারবেন। তো ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ কুমার স্যার তিনি এই জায়গায় কিন্তু তার ছবিটা তিনি এড করে দিয়েছেন। আরেকজন স্যার কাজ করছিলেন, এখানে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছিলেন, সেই স্যার আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তিনি রিমুভ সরি এই যে আরেকজন স্যার তিনি এখানে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিয়েছেন। এটাও প্রকাশ কুমার স্যার করেছেন। নাজমুল হক স্যার একটা স্লাইডে কাজ করেছেন। তো আমরা যেটা লাস্টলি দেখালাম সেটি হচ্ছে যে শেয়ার বা কোলাবোরেশনের মাধ্যমে আমরা অনলাইনে বসেই একই সাথেই একাধিক রায় স্যার আমাকে এবং নজরুল স্যারকে এই শেয়ারটা দিলেন, তখন দেখলাম যে নেটটা খুবই খারাপ অবস্থা হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু নেটের স্পিড ভালো না থাকলে তখন কিন্তু শেয়ারে কাজ করা একটু কঠিন হয়ে যায় এবং আপনার কমিউনিকেশনে খুবই দুর্বল হয়ে যায়। যাই হোক, আমরা গুগলের স্যার যে কথাগুলো প্রথমে বলছিলেন যে কিভাবে গুগল থেকে আমরা স্লাইডে যাব, ধরেন যে এই যে এখান থেকে এই যে আমার জিমেইল অ্যাকাউন্ট আছে, এখান থেকে আমি যে 9টা যে ডট বিন্দু আছে এখান থেকে আমি ক্লিক করে এখান থেকে আমি চলে যাব হচ্ছে এই গুগল স্লাইডে। এই যে দেখেন, এই যে গুগল স্লাইড আছে, আমি এখানে এটা ক্লিক করব। মানে স্যার দেখা যাচ্ছে তাই না স্যার? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই গুগল স্লাইডে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক শীটটা নিয়ে নিলাম। এই সব পর্বগুলো আমাদের আগে আলোচনা হয়েছে। এখন এখান থেকে আমরা কি ধরনের বাড়তি কাজগুলো করতে পারি আমি সেটাই বলবো। স্যার যে কাজ দেখাচ্ছেন তার পরবর্তী কাজ আর কি। আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা এই জায়গা থেকে আমরা কিছু সফটওয়্যার আবার এখান থেকে ইনস্টল করে নেবো, অ্যাড অন। একটা খেয়াল করি, নেটের জন্য একটু দেরি আছে। এই দেখেন, এই যে একটা মেনু দেখা যাচ্ছে, দেখেন সবাই কি দেখতে পাচ্ছেন যে অ্যাড অন? দেখেন, কথা বলতে হবে একটু। নাজমুল স্যার আপনি আপনি আনমিউট করেন। অ্যাড অন জি দেখা জি যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আপনি আমাদের কথা বলবেন। এই অ্যাড অন থেকে আমরা যেমন স্লাইড ট্রান্সলেটর নিতে পারি, ম্যাথের অ্যাডভান্স নিতে পারি, স্লাইডের ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা অ্যাডভান্স নিতে পারি। আমি একটু আগে নামগুলো বলছি। ফটোস স্লাইড নিতে পারি, ক্রিয়েটর স্টুডিও তৈরি করার জন্য আমরা অ্যাডভান্স নিতে পারি। তারপর আমরা এমসিকিউ তৈরি করার জন্য আমরা অ্যাডভান্স নিতে পারি। এরপর হচ্ছে আমরা কুইজ তৈরি করার জন্য আমরা অ্যাডভান্স নিতে পারি। বিভিন্ন ধরনের অ্যাডভান্স আছে। আমি আপনাদেরকে আগে অ্যাডভান্স গুলা সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। দেখেন, এই দেখেন এখানে অ্যাডভান্স ক্লিক করলেই এই দেখেন ক্রিয়েটর স্টুডিও আসছে। তারপর দেখেন স্লাইড ব্যাকগ্রাউন্ড আসছে, স্লাইড ফর গুগল স্লাইড থেকে আসছে। এই যে গেট অ্যাডভান্স আসছে, এই গেট অ্যাডভান্সে আমি ক্লিক করব। দেখেন, ক্লিক করলে একটু সময় নেবে নেটের কারণে, সময়। হ্যাঁ, দেখেন এখানে এই যে ম্যাথ টাইপ, যারা ম্যাথের বিভিন্ন কাজ করেন তারা এই অ্যাডভান্সটা ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে একটা পর একটা। এই যে দেখেন স্লাইডস ট্রান্সলেটর, এই অ্যাডভান্সটা নিতে পারেন। এটা নিয়ে আপনি বাংলা লিখলে ইংলিশ হবে, ইংলিশ লিখলে বাংলা হবে, আরবিতে লিখতে পারেন, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি লিখবেন আমি ভাত খাই, আপনি ইংলিশে বলে আইট রাইস হয়ে যাবে অত। আবার ইংলিশে লিখবেন আপনি আইট রাইস, বাংলায় হয়ে যাবে আমি ভাত খাই। এইটা নিতে পারেন। এইভাবে আমি আপনাদের অ্যাডভান্স গুলো দেখাচ্ছি। এই দেখেন অনেক অ্যাডভান্স আছে। এই যে দেখেন আপনার এখানে এই যে সেভ স্লাইডস অ্যাজ জিআইএফ এন্ড ভিডিও ফাইল, এই কাজগুলা করতে গেলে জিআইএফ এর এক একটা ফাইল তৈরি করতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। এখানে এই অ্যাডভান্সটা যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আপনি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যেই আপনি জিআইএফ তৈরি করতে পারবেন। এরপর আছে দেখেন স্লাইডো, এই যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বর্তমানের স্লাইডো। এই যে লাইভ ফলোজ এন্ড Q&A, মানে কোশ্চেন এন্ড অ্যান্সার। আপনি প্রশ্ন লিখবেন, অ্যান্সার আসবে, সঙ্গে সঙ্গে আপনি এই অ্যাডভান্সটাও আপনি ইনস্টল করে নিতে পারেন। এরপরে দেখেন আছে এই যে স্লাইড টুলবক্স, এই অ্যাডভান্সটা আমাদের খুব কাজে লাগে। এখানে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্স গুলো আছে, অনেক অ্যাডভান্স। দেখেন এই আমি একটু দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড,
আপনাদের স্যার যেমন দেখালেন যে বিভিন্ন ইমেজ নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড তৈরি করা, আর এখানে এই ব্যাকগ্রাউন্ড অ্যাডভান্সটা যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আপনি বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন অটো, মানে স্ব আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আচ্ছা, এরপরে আছে দেখেন একটা এই যে ওয়ার্ড ক্লাউড জেনারেটর। আপনি একটা ওয়ার্ড লিখে দিবেন, সেই ওয়ার্ডের অধীনে কত ধরনের ওয়ার্ডগুলো হতে পারে সেই ওয়ার্ডগুলো চলে আসবে। এই যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা, যে আপনি একটা লিখে দিলেন একটা ওয়ার্ড যে এডুকেশন, আপনি এডুকেশন রিলেটেড যত ধরনের ওয়ার্ড হতে পারে সব চলে আসবে। এটা ওয়ার্ড ক্লাউড জেনারেটর, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচারদের জন্য এই সুবিধাগুলো আছে। তারপরে এই দেখেন আছে একটা ভয়েস নোটস ফর গুগল ডক্স। আপনারা তো দেখলেন যে স্যার দেখালেন যে টুলস থেকে আপনি ভয়েস যে কথা বললো, স্যার বলছিলেন যে আমার ক্লাসে আপনাদেরকে স্বাগতম আসলো, তারপর আপনি ওটা কপি করে আপনি নোটের মধ্যে নিয়ে গেলেন। আর এখানে আছে এই ভয়েস নোটস ফর গুগল ডক্স, এই অ্যাডভান্সটা যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আপনি এটা আরো সুবিধা পাবেন। আমি কিন্তু সব অ্যাডভান্স গুলো বলছি। দেখেন এই দেখেন একটা আছে স্লাইড প্রো, তারপর যে কুইজ, এইটা নিতে পারেন। এইভাবে করে আমরা যে কোনো একটা এখন আমরা দেখাইতে চাই। আমি আসলে তার সময় কম, আমি স্লাইডোটা একটা দেখাই। দেখেন এই স্লাইডোতে আমি ক্লিক করলাম, এখন এই যে দেখেন আমার এটা ইনস্টল করাই আছে, এখানে বলছে আনইনস্টল। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে আবার আনইনস্টল করতে চাই কিনা এই জন্য এটা লেখা আছে, তার মানে আমার দরকার এটাই। আমরা এখন এটাকে দেখতে চাই। দেখেন তখন আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে অ্যাডভান্স থেকে এই দেখেন ক্রিয়েটর স্টুডিও, এখান থেকে আমার কি করতে হবে দেখেন এই যে ক্রিয়েট জিআইএফ, ওই সফটওয়্যারটা আমার কি ইনস্টল করে রাখা আছে, ক্রিয়েট ভিডিওটা আমার ইনস্টল করে রাখা আছে, তারপরে ক্রিয়েট স্লাইড কাস্ট এটা আমার তৈরি করে রাখা আছে, স্পিকার নোটস এটা করে রাখা আছে, এইভাবে আমার কিছু সফটওয়্যার আছে। তাহলে আমরা এখন এখান থেকে আবার দেখেন এই স্লাইড ব্যাকগ্রাউন্ড এটা আছে, স্লাইড ফর গুগল স্লাইড এটা আছে তৈরি করা। আমরা এখন এখান থেকে এবার ম্যানেজ অ্যাড অন, এটাতে ক্লিক করেন। এখান থেকে আবার অপশনগুলো দেখে নেন একটু। আপনারা কাজ করবেন, আপনারা এক একটা অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে বিভিন্ন টপিকগুলো আসবে, আপনারা একটা একটা দেখলে পরেই আপনাদের ক্লিয়ার ধারণা চলে আসবে। এই দেখেন আমার এখানে, এবং এখানে একটা জিনিস দেখবেন যে কোন ওজন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই সফটওয়্যারটা গুরুত্ব কতটুকু বেশি। তাহলে আমরা এইটাতে ক্লিক করি, এই দেখেন আনইনস্টল, এখানে আনইনস্টল দিস ডকুমেন্ট, আমরা এটাকে ডকুমেন্টটা ক্লিক করে দিলাম। এই যে এই দেখেন বলছে ক্রিয়েট মোর ইমেজিং প্রেজেন্টেশন, এটাই সমস্যা। প্রকাশ স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ যাবে, ওই নেটের সমস্যা ছিল। এই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড যেগুলো, এই দেখেন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ব্যাকগ্রাউন্ড গুলো আছে, দেখেন এখান থেকে একটু শো। আর এগুলা শেয়ার দিয়ে কাজ করা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা এই কাজগুলা এখান থেকে অ্যাডভান্স থেকে করতে পারবো। আমি আবার একটু বলে দিই, আপনার নোট করে রাখতে পারেন স্লাইড ট্রান্সলেটর। আমি নামগুলো একটু লিখে দিই, আপনারা লিখে নেন। SLIDE স্লাইড ট্রান্সলেটর, এইটা একটা টর, আপনি একটু নোট করে রাখতে পারেন, পরবর্তীতে এগুলা ইনস্টল করে কাজ করবেন। তারপর ম্যাথ
ম্যাথটা বোধহয় স্যার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ স্লাইড ওটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ম্যাথ কারণ আমরা তো স্যার আবার একা স্লাইড এক ব্যাকগ্রাউন্ড, দিনে শিখতে পারি। হ্যাঁ 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 আমি একটু লিখে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করলে পরেই হ্যাঁ। চলে আসবে। স্লাইড, ব্যাকগ্রাউন্ড, আরেকটা আছে ওই যে যেটা অনলাইন সার্টিফিকেট, এটা আমরা আমরা দেখাইছি। হ্যাঁ 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 আমি ওটা লিখে অনলাইন দেবো। সার্টিফিকেট আচ্ছা আছে, হ্যাঁ হচ্ছে ফটোস টু স্লাইড। আসলে এইগুলা দেখানোর পরে নিজেরা প্র্যাকটিস করলে সব অটো চলে আসবে, অসুবিধা নেই। কারণ এইগুলা কিন্তু প্রত্যেকটা ধরে দেখানোর প্রয়োজন পড়ে না, একটা দুইটা ইনস্টল করতে পারলে বা বাকিরা পারবে সবই। ক্রিয়েটর স্টুডিও, সবগুলি তো স্যার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি ওইগুলা পয়েন্ট করে দিচ্ছি। এগুলা এগুলি তো স্যার হ্যাঁ। পাওয়ার পয়েন্টে কি এগুলি আছে? আমি না তো না জানি না 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 পাওয়ার পয়েন্টে সব সুবিধা নেই। আসলে না তাহলে এইসব সুবিধা আমাদের নেই, এগুলো তো অ্যাড অন, এগুলো তো আপনি এক একটা সফটওয়্যার এখানে ইনস্টল করে দেবেন, হ্যাঁ হ্যাঁ মানে এক একটা তাইলে সফটওয়্যার এগুলা। তাহলে পাওয়ার পয়েন্টের আচ্ছা তুলনায় কুইজ, হ্যাঁ কুইজটা খুব গুরুত্বপূর্ণ। কুইজটা গুরুত্বপূর্ণ আছে আমার কাছে, যেটা মনে হচ্ছে এখানে প্রত্যেকটা কাজে আমি করে দেখছি তো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অ্যাডভান্টেজ, এগুলো অ্যাডভান্টেজ। ট্রান্সলেটরের ব্যাপারটা খেয়াল করেন আপনি, আপনি মনে করেন যে একটা ডকুমেন্ট লিখবেন, অফিসিয়াল ডকুমেন্টই লিখবেন, আপনার কাছে অফিসিয়াল ডকুমেন্ট আসলো, আপনি ওটাকে বলে দিল ইংলিশে করেন, আপনি বাংলায় করবেন যে এত দ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে, যে এভাবে করে বলবেন, আপনি সম্পূর্ণটা ইংলিশ হয়ে যাবে। তাহলে এর চেয়ে সুবিধা কি আছে এই পৃথিবীতে বলেন? প্রকাশ স্যার আপনি একটা করে দেখান, আপনার তো হ্যাঁ করা আছে একটা আমাকে একটা না একটা না দেখান। আমাকে তো তাহলে না, আমি বলছি আপনি ওই যে ছাদ যেমন দেখালেন, আমি বলি আমি এই যে নামগুলা বলছি, এই নামগুলো আপনারা ইনস্টল করেন, আপনারা প্রত্যেকে পারবেন। প্রয়োজনে আমাদের আবার সেশন হবে, সমস্যা নাই। আমাদের কাছে যে সময়টা খুবই কম সময়, আপনার যেমন কুইজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকাল এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউ তৈরি করবেন। তারপর ক্রিয়েটর স্টুডিও, আপনি ভিডিও ছবি টবি এখানে নিয়ে আসবেন, ফটোস নিয়ে আসবেন, বিভিন্ন রকমের ফটো। আপনার ফটো আছে, যেমন আমার এই ছবিটা যদি তুলি, পিছনে বইয়ের ছবি আছে, আমি বইয়ের ছবি না দিয়ে আমি সমুদ্রের পিছনের ছবিটা দেবো। আমি যে বেসিক জিনিসটা বুঝলাম স্যার আপনাদের দুজনের সেশন থেকে, সেটা হ্যাঁ। হলো যেহেতু এটা অনলাইন বেস, দুনিয়াটা হ্যাঁ। এখন অনলাইনে ঘুরে, হ্যাঁ, এই যে অনলাইনের সুযোগ সুবিধাগুলো এখানে আছে। এই যে স্যার, এই যে আমি আবার বলি, এই যে অ্যাডঅনস, এই অ্যাডঅনস কি আপনার যত কিছু আছে ইনস্টল করে নেবেন, সমস্যা নাই, করে এক একটা কাজ করবেন। হ্যাঁ স্যার আমি একটু শেয়ার করতে চাই স্যার। হ্যাঁ বলেন স্যার, আমি বলেন। বেসিক যে জিনিসটা করলাম, দুনিয়াটা এখন অনলাইনে ঘুরে, সুতরাং হ্যাঁ। এটা যেহেতু অনলাইন বেস, অনলাইন যত সুযোগ সুবিধা আছে এটার মধ্যে আছে। আচ্ছা, এখন আমি স্যার একটু বাস্তব অভিজ্ঞতাটা বলি। আজ কয়েকদিন আগে করে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা মানে ইতিমধ্যে দেখছেন যে সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা তো আগামীকাল থেকে শুরু হবে। জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ক গ্রুপের পরীক্ষা হবে আসলে আপনার রাত 7টা থেকে 8টা 1 তারিখে, খ গ্রুপে হবে 2 তারিখে, গ গ্রুপে হবে 3 তারিখে। আমরা কিন্তু ওই আইসিটি মন্ত্রণালয়ে ওই ঢাকা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডারের টিচাররা মিলে প্রশ্ন ওখানে তৈরি করছি। প্রশ্ন আমরা তৈরি করতে যাই, আমরা কিন্তু সম্পূর্ণ সময়টাই আমরা কিন্তু গুগলের এই আপনারা এই গুগলের ড্রাইভে এক্সেলের শিটের মধ্যে বসে গেছি, বসে আমরা কিন্তু পাশাপাশি বসে আছি, অথচ আমরা কিন্তু অনলাইনে প্রশ্ন তৈরি করতেছি। কিভাবে তৈরি করলাম? ধরেন যে এক্সেলের আমাদের যে শিটটা আছে, ওখানে 100টা আমরা নাম্বার দিচ্ছি, নাম্বার দিয়ে বলছি যে আপনি 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন তৈরি করেন, আপনি 21 থেকে 50 পর্যন্ত তৈরি করেন, আপনি 51 থেকে 75 তৈরি করেন, আর আপনি 76 থেকে 100 তৈরি করেন। এইভাবে তৈরি করা হয়েছে। আবার ওখানে তৈরি করে শেষ করতে না পারার পরে আমরা কি করলাম, যে এখন আমরা বাসায় চলে আসলাম, বাসায় আসার পর রাত্রে আমরা ওখানে ঢুকে প্রশ্ন করে তৈরি করলাম যে প্রত্যেকে 100 থেকে শুরু করবেন, একজন 101 থেকে শুরু করবেন, 100 একজন 201 থেকে শুরু করবেন, এইভাবে 6000 প্রশ্ন 5টা গ্রুপে তৈরি করা হয়েছে 5 দিন। চিন্তা করতে পারেন, এটা অনলাইনের মাধ্যমে এটা সম্ভব ছিল। আবার একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু আপনার চেক করেন বানান টান ঠিক আছে। তাহলে এটারই বলে কন্টেন্ট কোলাবোরেশন। হ্যাঁ 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 এটাই বলছি যে এটা কিন্তু এলআই স্যার আমাদেরকে দেখালেন এটা কন্টেন্ট কিন্তু কোলাবোরেশনটা কি। এটা কিন্তু বাস্তবে না, যেমন ওই যে দেখলেন না, আমি ওই যে আমার ছবিটা দিলাম, আমি লেখলাম ওয়েলকাম লিখে দিলাম, তা এই যে এইগুলো বাস্তবে প্রয়োগ কিন্তু এগুলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ যদি মনে করে যে এগুলার ব্যবহার শুরু হয় নাই, না, এগুলো আমরা বাস্তবে কিন্তু প্রয়োগ করা শুরু করে দিয়েছি। Right. তাই এই আছে ব্যাপার। এখন এই সম্বন্ধে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুক, আমরা উত্তর দিচ্ছি। তাহলে আমরা আমার আবার প্রশ্ন আবার বলছি। চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আমাদের প্রশ্ন সময় বলছি। স্বল্প। হ্যাঁ, আমরা হ্যাঁ। ওই যে আজকে ইয়ার বিষয় আছে, অতিথি যারা তাদের বক্তব্য শুনতে হবে। আমি ফ্লোরটা অন করে দিচ্ছি।